আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকে উপস্থিতি একটু কম, মনে হয় শবে বরাতের জন্য হতে পারে। তো অসুবিধা নাই, আমাদের ক্লাস রেকর্ড থাকছে, যারা পরবর্তীতে দেখবেন ইনশাআল্লাহ দেখে নেবেন। তো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে পিএইচপি। আমি গতদিন আপনাদের একটা ভিডিও পাঠিয়েছিলাম, আপনারা আশা করি সবাই দেখেছেন। পিএইচপি আমাদের শিখতে হবে, এটার কারণ হচ্ছে পিএইচপি একটা বহুল ব্যবহৃত একটা ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট যেমন প্রত্যেকটা ওয়েবসাইটেই পাওয়া যায়, তেমনি সারা পৃথিবীতে ওয়েবসাইটের সংখ্যা বর্তমানে বলা হয় 2 বিলিয়ন। তার মধ্যে প্রায় 77% হচ্ছে পিএইচপি দিয়ে তৈরি। তাহলে আপনারা বুঝতেই পারছেন কেন আপনারা পিএইচপি শিখবেন। অনেকেই স্ট্যাক চুজ করার সময় বিভিন্ন ধরনের স্ট্যাক চুজ করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ইনকাম আসতে একটু দেরি হয়। তো সেই জন্য আমাদের আসলে স্ট্যাক চুজ করার দিকে আসলে একটু খেয়াল রাখা উচিত। তো সেই সব খেয়াল রাখার বিষয়টা হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের যেন টুকটাক আমরা আয়ের পথে যেতে পারি, এর পরবর্তীতে আমরা চাইলে সেটা চেঞ্জ করব। যেমন ধরেন আমরা আহ, যদি মনে করেন আপনি অ্যান্ড্রয়েডের দিকে যাবেন, চলে যান, সমস্যা নাই, কিন্তু আপনার প্রথম ল্যাঙ্গুয়েজটা এমন হওয়া উচিত যেই ক্ষেত্রে আপনি হচ্ছে পপুলার একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন এবং যে কোনো ধরনের প্রবলেমে আপনি যাতে সেই প্রবলেমের সলিউশনটা পান, সেটা সেই জন্যই মূলত। তো সেই জন্য আমরা পিএইচপিকে সিলেক্ট করব অবশ্যই। আর অনেকেই প্রশ্ন করতে পারেন যে জাভাস্ক্রিপ্ট আমরা শিখছি, এটার পাশাপাশি পিএইচপি শিখতে হবে কিনা। তো আপনি পাশাপাশি শিখতে পারবেন, কোনো সমস্যা নাই। জাভাস্ক্রিপ্টে আমরা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড দেখি নাই, কিন্তু পিএইচপিতে আমরা আশা করি অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দেখাবো। তো মজার ব্যাপার হচ্ছে যে আমি নিজেই কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি পারি না। তো আশা করি বুঝতেই পারছেন যে আপনারা চাইলেই ক্যারিয়ার শুরু করার জন্য আপনারা কিন্তু আম, যতদূর জানেন সেগুলো দিয়েই যদি একটু কমন সেন্স ঠিক মতো থাকে, আপনার হচ্ছে ভাগ্য সহায় হয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ক্যারিয়ারটা স্টার্ট করতে পারবেন। আমার কখনোই অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি প্রয়োজন পড়ে না, কারণ আমি কোর ডেভেলপমেন্টের সাথে জড়িত না। আমি বেসিক্যালি সার্ভার রিলেটেড কাজ করি, তারপরে ওয়ার্ডপ্রেস বা অন্যান্য যে বিষয়গুলো আছে লারাভেল, সেগুলো নিয়ে কাজ করি। আমার হালকা ধারণা আছে, কিন্তু একদম পুরোপুরি ক্লিয়ার নাই। তবে এটার মানে এই না যে আপনারাও সেটা শিখবেন না, অবশ্যই আপনাদের এখন চ্যালেঞ্জটা একটু বেশি, আপনাদের সেই জিনিসগুলো শিখতেই হবে। তো পিএইচপি শেখার জন্য আমি বেসিক কিছু গাইডলাইন দিব এবং আমরা শুরু করব আসলে কিভাবে এটা শুরু করতে পারি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো পিএইচপি শেখার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রথমে ইংরেজিতে একটু ট্রাই করতে পারেন। আমরা যেমন জাভাস্ক্রিপ্টের কাজ করলাম, জাভাস্ক্রিপ্ট যখন আমরা হচ্ছে করলাম, তখন হচ্ছে যে আমরা কনসোলের ভেতরেই কিন্তু কাজ করছি, অর্থাৎ কোনো কিছু ইনস্টল না করেই। কিন্তু আপনি যখন পিএইচপি করবেন, পিএইচপিতে কাজ করবেন, তখন অবশ্যই একটা সার্ভারের প্রয়োজন হবে, কারণ পিএইচপি কিন্তু ফ্রন্ট এন্ডে ক্যালকুলেট হয় না। আমরা যেমন জাভাস্ক্রিপ্টকে যে ব্রাউজারে লোড করতে পারি, ব্রাউজারে সব কিছু আমরা দিয়ে দিতে পারি, কিন্তু আমরা যদি সেম কাজটা পিএইচপিতে করি তাহলে অবশ্যই সেটাকে সার্ভারে যাবে। অর্থাৎ পিএইচপিতে ধরেন আপনি একটা ভেরিয়েবল নিলেন, সেই ভেরিয়েবলটা অবশ্যই সার্ভারে নিতে হবে এবং পিএইচপি জাস্ট আপনাকে আউটপুটটাকে জেনারেট করে দিবে, এটুকু মাথায় রাখলেই হবে। যে কোনো ধরনের পিএইচপি কোড চালু করতে হলে অবশ্যই আপনাদের একটা সার্ভারের প্রয়োজন হবে। তো এটা একটা পিএইচপির জন্য অসুবিধা। এটার কারণ হচ্ছে আপনি যখন কোনো একটা ওয়েবসাইট ইউজারের কাছে লোড করবেন, তার সকল ক্যালকুলেশন আপনার সার্ভারে হবে এবং ইউজার জাস্ট ওইটার আউটপুটটা দেখবে। তো সেই ক্ষেত্রে যেটা হবে, ইউজারের তো একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটারের একটা পাওয়ার আছে, সেটাকে আমরা ব্যবহার করতে পারবো না, কারণ সেই সেই পাওয়ারটাকে শুধুমাত্র ওইটা দেখানোর জন্য ব্যবহার করছি। কিন্তু জাভাস্ক্রিপ্ট বা অন্যান্য ফাংশনগুলো ইউজারের কম্পিউটারের পাওয়ার ব্যবহার করে সেইগুলোকে ক্যালকুলেট করা যায় বলে একটা ডিসেন্ট্রালাইজড কোনো কিছু সিস্টেম তৈরি করা যায়, যেটা হচ্ছে খুবই লাইট ওয়েট হয়। উদাহরণস্বরূপ বলতে পারি যে আমি রিসেন্ট আমাদের একটা পিএইচপি ফাংশন, যেটা খুবই ব্যবহার করা হচ্ছিল একটা পিডিএফ জেনারেট করার জন্য, সেটা লোড হচ্ছিলই না বললেই চলে। কারণ ওইটার সাথে এক 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 সময় মানে 1 লাখ ইউজার হিট করে। তো সেক্ষেত্রে আমাকে প্রচুর পরিমাণে খরচ করতে হচ্ছিল, যেহেতু সার্ভার থেকে সব ক্যালকুলেশন হতে হবে। তো সেই জন্য সেই ফাংশনটাকে আমি জাস্ট জাভাস্ক্রিপ্টে কনভার্ট করছি, করার পরে ইউজারের কম্পিউটারে যে পাওয়ার সেটাকে ইউজ করছি, সেটার ফলে আমার খরচ হচ্ছে আপনার 98% কমে গেল এবং হচ্ছে আমি খুব সহজেই সেই জিনিসটাকে আমরা হচ্ছে ইউজারের কাছে দিতে পারলাম কোনো প্রকারের মানে লোডিং প্রবলেম ছাড়াই।
কিন্তু আমাদের কিছু কিছু ক্যালকুলেশন অবশ্যই সার্ভার লেভেলে করতে হবে। সার্ভার লেভেলে যখন আমরা ক্যালকুলেট করব তখন আমাদের অনেক কিছু আমাদের হাতের মধ্যে থাকবে, যেমন ধরেন অথেন্টিকেশন প্রসেস, যে কোনো ধরনের ক্যালকুলেশন, এপিআই রিলেটেড ক্যালকুলেশন, যেহেতু এগুলো সব সার্ভারে হবে সেহেতু ইউজারের কিন্তু কোনো প্রকারের কোনো অ্যাক্সেস থাকবে না, জাস্ট ইউজার দেখবে। তো সেই জন্য সিকিউরিটি টাইপের যত ধরনের জিনিসপত্র আছে সেই জিনিসগুলো এখানে ক্যালকুলেট করা হয়। জাভাস্ক্রিপ্ট দিয়ে যে সার্ভারে ক্যালকুলেট করা যায় তা কিন্তু না, জাভাস্ক্রিপ্ট কিন্তু সার্ভারেও কাজ করে। আপনি নোট জেএস এর নাম নিশ্চয়ই শুনেছেন, নোট জেএস কিন্তু টোটালি সার্ভারে কাজ করে এবং ফ্রন্ট এন্ডে আউটপুট দেয়। তো এই টাইপেরও ফিচার আছে জাভাস্ক্রিপ্টে। তো আমরা যেই জাভাস্ক্রিপ্টগুলো ব্যবহার করি সেগুলো ফ্রন্ট এন্ডে থাকে। তো এই হচ্ছে বেসিক পার্থক্য, যে আশা করি বুঝতে পারছেন যে পিএইচপিটা আমরা হচ্ছে ব্যবহার করব। আপনারা নিশ্চয়ই জেনেছেন পিএইচপি মানে, কিন্তু পিএইচপি এক লোক তৈরি করছিল, সে কিন্তু তার ওয়েবসাইট বানানোর জন্য তৈরি করছিল, মানে নিজের পার্সোনাল হোম পেজ, এবং সেটার নামই হচ্ছে পার্সোনাল হোম পেজ। তো এটা নাম এখন হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর, যেটা নাম, যদি আপনি হচ্ছে অ্যাব্রিভিয়েশন জানতে চান। তো পিএইচপি যখন রান করবেন, আমরা জাভাস্ক্রিপ্ট রান করেছি এইচটিএমএল একটা ডকুমেন্ট নিয়ে, তার ভেতরে পিএইচপিও ঠিক একই অবস্থা, আপনি চাইলে এখানে রান করতে পারেন। তবে আমরা জাভাস্ক্রিপ্টের যেই ধরনের প্লাগইনগুলো ব্যবহার করেছি, জাস্ট হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে আমরা ব্যবহার করেছি এবং সেগুলো আমরা ইউজ করতে পেরেছি এবং আমরা বডিকে মডিফাই করছি। পিএইচপি কিন্তু সেরকমভাবে কাজ করে না। পিএইচপিতে আপনার হচ্ছে সার্ভার থেকে ক্যালকুলেট হয়ে সেটাকে জাস্ট শো করবে। এখন সেটা কোথায় শো করবেন সেটা আপনার নিজের ব্যাপার। টোটাল ওয়েব পেজ লোড হওয়ার আগেই সে সার্ভারে ক্যালকুলেট করে নিয়ে তারপরে শো করবে। অর্থাৎ দুইটার কিন্তু দুই ধরনের কাজ। আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এই টোটাল জিনিসটিকে চেঞ্জ করে ফেলতে পারি, যেমন ধরেন এখানে ক্লিক করলে কি একটা কাজ হবে সেটা আমরা ডিফাইন করে দিতে পারি। আর সেটা যে কোনো কিছুই করতে পারি, টোটাল ওয়েব পেজকে লোড করতে পারি, চেঞ্জ করতে পারি, ইউজারকে মানে ইউজারের সকল ধরনের কন্ট্রোল জাভাস্ক্রিপ্টের ভেতরে আছে। ওই ডম, অর্থাৎ ডম মানে হচ্ছে এই যে আমরা যে দেখছি যে স্ক্রিনটা, ব্রাউজারের স্ক্রিন, এই টোটাল জিনিস এইচটিএমএল কে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করতে পারি। কিন্তু পিএইচপি দিয়ে আমরা শুধুমাত্র যেই অংশটুকু ক্যালকুলেট করবো সেই অংশটুকু জাস্ট দেখাবে। তো পিএইচপি যদি আমরা শুরু করতে চাই সেক্ষেত্রে আমরা চাইলে শুরু করার জন্য আমরা হচ্ছে পিএইচপি ডাব্লিউ3 স্কুলস থেকে শুরু করতে পারি। এছাড়াও আমি সবচাইতে আমার লাইক করি, সেটা হচ্ছে আমি শেয়ার করেছিলাম আপনাদের, php.পলাশমাহমুদ.com, এই ওয়েবসাইটে যাবেন। এইখানে গেলে আপনি হচ্ছে পিএইচপি ডকুমেন্টেশন পাবেন। এই ডকুমেন্টেশনটা একটু পড়ে শেষ করবেন। এখানে এটা মোবাইল দিয়ে খুব ইজিলি আপনারা ভিউ করতে পারবেন এবং খুব চমৎকারভাবে এই ডকুমেন্টেশনটা লেখা আছে একদম বাংলা ভাষাতে। এই টোটাল জিনিসটা আপনি হচ্ছে একদম পড়ে নিবেন যে কিভাবে পিএইচপি কি অবস্থা কি, এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে আপনি যেতে পারেন। এরপরে নেক্সট পেজ আছে কিভাবে পিএইচপি ইনস্টল করবেন। আপাতত ইনস্টল করার প্রয়োজন নাই, যেহেতু আমরা এখন ইনস্টল করা ছাড়াই এটা ব্যবহার করা শিখবো। সো পিএইচপি ট্যাগ কিভাবে ব্যবহার করা হয়, পিএইচপি ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, পিএইচপি ডেটা টাইপ কি কি থাকে, ওই যে আমরা জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ শিখেছিলাম, এখানেও হচ্ছে এই টাইপের জিনিসপত্র আছে এবং প্রত্যেকটা জিনিস এখানে এক্সপ্লেইন করা আছে কিভাবে কি করতে হবে। পিএইচপি কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্ট হচ্ছে আমরা যেমন ওই যে কনস্ট নিয়েছি সেরকম পিএইচপিতেও কনস্ট নেওয়া যায়। সেই জিনিসটা যেহেতু আপনাদের আগে জাভাস্ক্রিপ্ট শিখিয়েছি সেজন্য আমি মূলত ওই রিলেটিভলি কিছু কথাবার্তা বলছি যে জাভাস্ক্রিপ্টের মতো করে করা যায়, কিন্তু আসলে এখানে মতো করে করার মানে কিছু নাই। আপনারা জাস্ট জাভাস্ক্রিপ্ট আগে জেনেছেন, এই জন্য আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটা বলছি। আপনারা এটা ধরে নেবেন না যে জাভাস্ক্রিপ্টের মতোই আসলে। তো পিএইচপিতে অপারেশন যেগুলো আছে আমরা জাভাস্ক্রিপ্টে যেরকম দুইটা ভেরিয়েবল নিয়ে প্লাস মাইনাস করে ফেলতে পারবো, সেই এখানেও কিন্তু আপনার হচ্ছে আপনি চাইলে দুইটা ভেরিয়েবল নিয়ে প্লাস মাইনাস করে নিতে পারেন। তবে জাভাস্ক্রিপ্টে যে কোনো কিছু এরকম জাভাস্ক্রিপ্টে কিছু মজার জিনিসপত্র আছে, সেটা হচ্ছে আপনি যে জোনায়েদ ভাইয়ের একটা ব্লগ লিংক শেয়ার করছিল একজন, সেখানে দেখে নিতে পারেন, এবং দুইটা পিডিএফ শেয়ার করছিল কেউ একজন, সেটাও হচ্ছে খুব চমৎকার হচ্ছে শেয়ার করছিল। তো সেই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। পিএইচপি বেসিক যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো কিভাবে কাজ করে এগুলো একটু পড়ে নেবেন। আমি এগুলোতে এক 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 করে যাব, কোনো সমস্যা নাই, টেনশন নিয়েন না। তো প্রথমেই এখন আমরা ধরেন পিএইচপি শুরু করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে শুরু করব, আমরা এই জিনিসটাকে পড়বো, মানে পড়ার মতো জাস্ট পড়ে যাব যে কিভাবে এটা ব্যবহার আছে সেই জিনিসগুলা। এরপরে আমরা স্টার্ট করব। স্টার্ট করার জন্য আমরা হচ্ছে প্রথমে পিএইচপি স্যান্ডবক্স এটা লিখে সার্চ করব, কারণ হচ্ছে আমরা এখন আর চাচ্ছি না আমাদের কম্পিউটারে প্রথমেই ইনস্টল করে ফেলতে, আমরা জাস্ট স্যান্ডবক্স ব্যবহার করব। স্যান্ডবক্স মানে হচ্ছে, স্যান্ড মানে কি বালি, বালির বক্স মানে টেস্টিং করার একটা এনভায়রনমেন্টকে বলা হয় স্যান্ডবক্স। সে এই শব্দটার সাথে অবশ্যই আপনারা পরিচিত হন যেহেতু আপনারা আস্তে আস্তে কোডিং জগতে প্রবেশ করছেন। তো স্যান্ডবক্স কথাটা আপনারা ভবিষ্যতে আরো অনেক শুনতে পারবেন।
তো স্যান্ডবক্স মানে হচ্ছে আপনি টেস্টিং করতে পারবেন। তো মূলত তারা তাদের সার্ভারে পিএইচপি ইনস্টল করে রেখেছে এবং আপনাকে একটা বক্স দিবে, সেখানে আপনি পিএইচপি কোড লিখলে সেটা আউটপুট কি হয় সেটা আপনি দেখতে পারবেন। তো এরকম স্যান্ডবক্স অনেকগুলো আছে, আপনি যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন। আহ, তো ধরেন আমি প্রথমটাতেই গেলাম, প্রথমটাতে গেলাম, এখানে যদি যান সেক্ষেত্রে যে এরকম ওপেন হচ্ছে, এটা দেখতে খুব একটা ভালো লাগছে না। বিশেষ করে অ্যাড ফ্রি থাকলে আমি সেটাতে যাব, কারণ সবগুলোতেই অ্যাড থাকবে। আহ, উম, তো আমি এটাতে যদি যাই, আমি একটু লগ ইন করে নিই। লগ ইন করার সময় আমি জাস্ট স্ক্রিনটা বাদ দিচ্ছি, এই আর কি, আমি স্ক্রিন শেয়ার করবো আবার। ওকে, তাহলে আমরা হচ্ছে একটা পিএইচপি স্যান্ডবক্স ডট আইও নামের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা চলে আসলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে একটা নোটবুক নিতে পারবো, এখানে অন্যান্য জিনিসপত্র আছে। তো আমরা সেগুলোতে যাব না, আমরা একদম একটা পিএইচপি নিয়ে নিব, পিএইচপি স্ট্যান্ডার্ড। তো এখানে একটা টাইটেল দিতে পারেন, পাবলিক করবেন নাকি প্রাইভেট করবেন, প্রাইভেট মেবি করা যাবে না, কারণ আমরা ফ্রি ভার্সন ইউজ করছি এই কারণে। তো এইখানে হচ্ছে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে সিম্পল, একটা ব্ল্যাঙ্ক পিএইচপি 8.2 আপনাকে দেবে, পিএইচপির কি কি ভার্সন আছে সেগুলো আপনি ওখান থেকে জেনে নিতে পারেন। লেটেস্ট ভার্সনটা আমরা ব্যবহার করবো এবং অন্যান্য কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ইনস্টল করা থাকবে না, শুধুমাত্র পিএইচপি এবং এনজিনেক্স। এনজিনেক্স হচ্ছে সার্ভার, তো সেই সার্ভারে পিএইচপি জাস্ট ইনস্টল করা থাকবে। তো এখানে ক্রিয়েট নোটবুকে গেলেই এটা একটা ক্রিয়েট হয়ে যাবে নোটবুক। এবং এখানে আপনি ওই যে কোড পেন ডট আইও আমরা ব্যবহার করেছি, ঠিক সেই রকম হচ্ছে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এবং এখানে পিএইচপি কোড আপনি যখন চালু করবেন, একটা ডিফল্ট একটা হচ্ছে কিছু জিনিসপত্র এখানে দেওয়া আছে, সেই জিনিসটা এখানে আসছে এবং এটা হচ্ছে রান হবে, একদম সরাসরি রান হবে এবং হচ্ছে আপনি দেখতে পারবেন। এটা একটু টাইম লাগবে প্রথমে, এর পরবর্তীতে আপনি যখন এটাকে ব্যবহার করতে শুরু করবেন তখন ইয়ে লাগবে। আচ্ছা, এটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে। আপনারা যেমন ওই যে কোড স্যান্ডবক্স, কোড পেন ডট আইওতে দেখছেন না জাভাস্ক্রিপ্ট এইগুলা ইয়ে করতে হয়, তো এটা সার্ভিস চালু হচ্ছে আর কি, সার্ভিস চালু হচ্ছে, এই জন্যই মূলত এটা একটু টাইম নিচ্ছে। আমরা কুইকলি আমরা হচ্ছে আরো একটা ওপেন করি। ধরেন আমরা এটাতে যাই বা এটাতে যাই, কয়েকটাতে আমরা গেলাম, আমরা জাস্ট পিএইচপি কোড লিখবো, এটা হচ্ছে যে আগের মতোই। তারপরে এটা কি, এটা দরকার নাই। এটা একটা সিম্পল জায়গা যেখানে আমরা ব্যবহার করতে পারি, পিএইচপি ভার্সন সেট করে ফেলা যায় এবং এখানে কোনো লগ ইন করা ছাড়াই। মূলত এইটাতে একটু এক্সট্রা কিছু ফিচার আছে। আমি এই পেজটাকে আরেকবার রিলোড দিই, কোনো কারণে এটা লোড হয়নি। আচ্ছা, এই যে এখানে লোড হচ্ছে। আচ্ছা ওকে, এটা এরকমই থাক, সমস্যা নাই, আমরা এই ওয়েবসাইটটা দিয়ে ট্রাই করি। এই ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে psp-sandbox.ru, রাশিয়ান ওয়েবসাইট। তো এখন এইখানেও চাইলে আমি লগ ইন রেজিস্টার করতে পারি, আমরা এখন ডিরেক্ট সরাসরি কোড করব এবং কোডের রেজাল্টটা দেখব। তো আমরা বলেছি যে আমরা হচ্ছে প্রথমে আমরা জাভাস্ক্রিপ্ট শেখার সময় যা যা করছিলাম এখানে সেই সেই জিনিসগুলোই করব। আমরা প্রথমে জাস্ট ইকো, এখানে ইকো দিলাম এবং আচ্ছা, পিএইচপি কিন্তু লিখতে হলে আপনাকে অবশ্যই এই যে পিএইচপি এইভাবে লিখতে হবে, পিএইচপি। ধরেন এখানে লিখলাম ইকো, আমি এখানে লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এবার এখানে সেমিকোলন দিতে হবে অবশ্যই এবং পিএইচপি এটাকে শেষ করতে হবে। শেষ করা বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক নয় এই কারণেই বলছি যে আপনি শেষের একদম ফাইলটাকে এরকম ওপেন রাখতে পারেন, বাট আমরা প্রত্যেকটাতেই ক্লোজ করে করে রাখবো, আমরা পরবর্তীতে এইসব ব্যাপারগুলো নিয়ে আরো জানবো তো তখন। তো আমি এখন এখানে হ্যালো ওয়ার্ল্ড যেটা করলাম সেটা হচ্ছে এখানে দিলাম এবং এটা প্রিন্ট হয়ে এটা দেখাচ্ছে। মানে এটা জাস্ট হচ্ছে চেক করা যে হচ্ছে কিভাবে এটা হচ্ছে ব্যবহার হচ্ছে, সেটা জাস্ট আমরা একটু চেক করছি। তো এখানে হচ্ছে পিএইচপি একো হ্যালো ওয়ার্ল্ড করলাম, আমরা জাস্ট এটাকে হচ্ছে প্রিন্ট করলাম। এখন এখানে কিন্তু আপনি চাইলে সিঙ্গেলও দিতে পারেন ওই যে জাভাস্ক্রিপ্টের মতো, আবার চাইলে আপনি হচ্ছে ডাবলও দিতে পারেন। তো যেটাই ব্যবহার করবেন সেটাই সবসময় ইউজ করা উচিত। তো এখন আমরা হচ্ছে কিছু জিনিসপত্র শিখি। এখানে ধরেন আমরা একটার ভিতরে অনেকগুলো অপারেশন করতে পারবো, এখানে ট্যাব দিয়ে ধরেন আমরা হচ্ছে এখানে একটা ভেরিয়েবল নিব, যে ভেরিয়েবল নেওয়ার সময় অবশ্যই ডলার সাইন প্রয়োজন হবে। এবং এখানে হচ্ছে ধরেন আমি এখানে নিলাম নেম ইকুয়াল, ওই যে আগের মতোই আমি এখানে হচ্ছে ইকুয়াল দিয়ে ভেরিয়েবলটাকে অ্যাসাইন করতে পারবো।
এবং হচ্ছে আমি এখানে ভেরিয়েবল দিলাম। এরপরে আমরা চাইলে এখানে ইকো নেম এটা লিখতে পারি। এটা লিখলে যেটা হবে, আমার হচ্ছে আহ, যে রাসেল নাম সেটা এখানে আসবে। তো এখানে হচ্ছে আমি এভাবেও নিতে পারি যে নাম্বার। আর ভেরিয়েবলের নাম দেওয়ার সময় অবশ্যই এই যে আগের ফরম্যাটই ইউজ করবেন, ক্যামেল কেস অথবা আন্ডারস্কোর ইউজ করে। তো আমি সবসময় ক্যামেল কেস ইউজ করি, আবার কিছু কিছু ক্ষেত্রে আন্ডারস্কোর ইউজ করি। তো এখানে নাম্বার 1 ইকুয়াল, এখানে ধরেন আমি দিলাম 10। এরপরে হচ্ছে নাম্বার 2 ইকুয়াল 20। এখন এখানে আমি যদি হচ্ছে নাম্বার 1 বিয়োগ নাম্বার 2 দিয়ে দিই, সেক্ষেত্রে আমার এখানে রেজাল্টটা এখানে চলে আসবে। -10 যে আমার রেজাল্ট এটা। এখন আমি এখানে যদি ইফ এলস করতে চাই, সেক্ষেত্রে ইফ এরকম হচ্ছে সিনট্যাক্স, যে আমি হচ্ছে এখানে ধরেন দিলাম নাম্বার 1 যদি, এই যে এখানে আপনি ব্যবহার করতে পারেন, ধরেন যদি হচ্ছে 9-এর চাইতে বড় হয়, সেই ক্ষেত্রে আপনি এখানে ইকো করতে পারেন, ইকো greater than 9। তো আমি এখন এটাকে যদি রান করি, সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি নাম্বার 1 ইজ গ্রেটার দেন 9। এখানে দেখেন এটার সাথে এটা মিশে গেছে, কারণ আমরা হচ্ছে পিএইচপি নিয়ে কাজ করছি। এখানে এটার সাথে কোনো স্পেস এখানে কাউন্ট হবে না। এখানে আপনি যতক্ষণ না পর্যন্ত এইচটিএমএল ট্যাগ ইউজ করছেন, ততক্ষণ না পর্যন্ত এই জিনিসগুলো কাউন্ট হবে না। আবার এখানে যদি এইচটিএমএল ট্যাগ ইউজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই সেটাকে আপনাকে ইকো করতে হবে, অথবা এখানে বিভিন্ন অন্যান্য পদ্ধতি আছে সেইগুলো ব্যবহার করে দিতে হবে। তো সেই সব ব্যাপারগুলো আমরা শিখবো আস্তে আস্তে। আমরা আপাতত সিঙ্গেল সিঙ্গেল অপারেশন শিখি, এরপরে আমরা হচ্ছে ডাবল বা ডাইনামিক ইউজ করতে পারি। এই যে এখানে যে ডাবল স্ল্যাশ দিলাম, এই কমেন্ট করা, এটাকে মানে হচ্ছে কমেন্ট করা, কোডটা থাকবে কিন্তু এক্সিকিউট হবে না, এটা রানই হবে না। এটা হচ্ছে ওই রকম জাস্ট থেকে যাবে, এটা কমেন্ট করে রাখা হলো। আমরা এইচটিএমএল এও দেখেছি, আমরা জাভা স্ক্রিপ্টেও কিন্তু কমেন্ট ইউজ করতে পারি, সিএসএস এ ইউজ করতে পারি। কমেন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখন হচ্ছে আমরা এখানে ইফ দিলাম, এখন চাইলে আমি হচ্ছে এলস দিতে পারি, এলস। তো এখানে হচ্ছে একো নাম্বার ইজ স্মলার দ্যান নাম্বার 1। তো এখানে যদি আমি যদি হচ্ছে নাম্বার 1 এর ভ্যালুটা চেঞ্জ করে দিই 8, সেই ক্ষেত্রে আমার হচ্ছে এখানে, আচ্ছা এখানে দেখেন এই জিনিসটাও আমাকে বুঝতে হবে। মানে কোনো এরর আসলে অবশ্যই ঘাবড়াই যাবেন না, এরর আসাটা আপনার জন্য একটা আশীর্বাদ স্বরূপ। মানে এররটা অবশ্যই আসতে হবে এবং এররটাকে বুঝতে হবে। এখানে দেখেন এররটাকে, প্রত্যেকটা এরর মেসেজ প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন তৈরি করা হয়, তখন সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় হচ্ছে এরর মেসেজকে। কারণ ইউজারকে আপনি যদি এরর মেসেজ দিয়ে হেল্প করতে পারেন, সেই প্রোগ্রামটা সেলফ সাফিসিয়েন্ট হয়, অর্থাৎ ইউজার বুঝতে পারে যে কোথায় সমস্যা হয়েছে, সে কিন্তু খুঁজে বের করে। আপনি আপনার সরল চোখে এখানে বুঝতেই পারবেন না কোথায় প্রবলেমটা আছে, কিন্তু পিএইচপি আপনাকে বলে দিবে যে কোথায় প্রবলেম আছে। এখানে যদিও লাইন নাম্বার বলেনি, বাট আমরা যখন সার্ভার ইনস্টল করব তখন সার্ভারে আরও কিছু এক্সট্রা জিনিসপত্র ইনস্টল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার হচ্ছে ওইখানে লাইন নাম্বার সহ বলে দিবে। এবং অনেক সময় দেখা যাবে এরর মেসেজগুলো আরও ডিটেইলড আসছে, আপনি ওখানে দেখে নিতে পারবেন কোন ফাইলে কত নাম্বার লাইনে সেই জিনিসগুলো থাকে। তো এখন এখানে মূলত আমার হচ্ছে এররটা আসছে হচ্ছে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড টোকেন এক্সপেক্টিং কমা অর সেমিকোলন, মানে এখানে অবশ্যই কমা অথবা সেমিকোলন হতে হবে। তো আমাদের মূলত এখানে সেমিকোলন হবে, ও আসলে জানে না যে কমা হবে নাকি সেমিকোলন হবে, ও জাস্ট একটা এরর আপনাকে দিচ্ছে। এখন যদি আমি আবার রান করি, সেক্ষেত্রে আমার হচ্ছে রান চলে আসছে, এবং এখানে এই অ্যাসাইন্ড ভ্যালু, যেই ভ্যালুটা আমরা 8 করেছি, এখন 8টা 9-এর যেহেতু ছোট, সেক্ষেত্রে আমার হচ্ছে এইখানে আম, এই জিনিসটা আসছে। তো আমি খুব ইজিলি এখানে সুন্দর করে বুঝে গেলাম। আমরা যখন পিএইচপিতে কোনো একটা ছোটখাটো দেখা যাচ্ছে কোনো একটা টাস্ক কমপ্লিট করে ফেলবো, তখন আমরা পিএইচপির গুরুত্ব আরো বুঝতে পারবো। কিন্তু আমাদের এখন এই সব জিনিসগুলা জানতে হবে কিভাবে এগুলা কাজ করে।
যেমন ধরেন আমরা ইকো করছি এখানে, এখানে ধরেন আমি একটা ভেরিয়েবল নিয়ে আসব, নাম্বার টু এর যা ভেরিয়েবল ডাইনামিক্যালি এখানে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্টে দেখেছি আমরা হচ্ছে একটা কার্লি ব্রেসেস, সরি আমরা হচ্ছে একটা ওই যে ইএসসি এর নিচে যেই ইয়াটা আছে এটাকে নাম আমি ভুলে গেছি, ওইটা যদি আমরা ব্যবহার করে ভেতরে ডলার সাইন এবং কার্লি ব্রেসেস দেই সেক্ষেত্রে আমার কিন্তু ওই ভেরিয়েবলটা প্রিন্ট হয়। কিন্তু পিএইচপিতে যদি আমি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা ডট দিয়ে এটাকে অ্যাসাইন মানে ডট দিয়ে এটাকে যুক্ত করতে পারি যদি কোনো টেক্সট প্রয়োজন হয়। যেমন ধরেন এখানে যদি আমি দেই নাম্বার টু, সেই ক্ষেত্রে এইটার সাথে নাম্বার টু হবে। তো এটা প্রিন্ট করতে হলে অবশ্যই আমাকে, সরি, আমি হচ্ছে ব্যাকে চলে গেছি এই কারণে ওটা হারাই গেছে। আচ্ছা, আমি এটাকে আবার ওপেন করি। ওকে, পিএইচপি স্যান্ডবক্স আরে, আচ্ছা আমাকে আবার লিখতে হবে, সমস্যা নাই। আমি হচ্ছে নাম্বার ইকুয়াল 9, এখানে আমি যেভাবে লিখছিলাম ইফ নাম্বার যদি ধরেন টু দিলাম, দুইয়ের চাইতে বেশি হয় সেক্ষেত্রে একো। তো এখানে আমি হচ্ছে এখন ডাইনামিক্যালি নিয়ে আসবো। আম, এইখানে ধরেন হচ্ছে নাম্বার ইজ গ্রেটার দেন, এইখানে এখন আমি ওই যে নাম্বারটা প্রিন্ট করব। তো সেই ক্ষেত্রে এখন এখানে আমরা যদি নাম্বার দিই সেক্ষেত্রে এখানে দেখেন যে হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে আমরা আহ, মনে হয় একটা ইয়ে মিস করছি। আচ্ছা এখানে হচ্ছে, এইখানে মিস করছি, হ্যাঁ। ওকে, তো তাহলে এখন আমরা হচ্ছে সেমিকোলন দুই জায়গায় মিস করছি, এখানে যদি এররটা মানে সঠিকভাবে ছিল না। এখানে স্যান্ডবক্স বা অনলাইন যে ইয়েগুলো আছে সেইগুলোতে আসলে এত বেশি ইয়ে থাকে না। আচ্ছা হ্যাঁ, ওইটার নাম হচ্ছে ব্যাকটিক, ওই যে আমরা যে ইএসসির নিচে যে ইয়েটা ছিল, থ্যাংক ইউ। তো হচ্ছে আমরা এখন এইখানে দেখেন কি কাজটা করলাম। এইখানে আমি বললাম নাম্বার ইজ গ্রেটার দ্যান নাম্বার, নাম্বারটা আসলে কি 9। এই 9টা আসলে আমার হচ্ছে ভেরিয়েবল থেকে, এখানে যে কোনো কিছুই আমি এইভাবে প্রিন্ট করতে পারি। যেমন হচ্ছে আমি যদি নিই হচ্ছে অ্যানাদার, এখানে আমি নিলাম হচ্ছে মাই টেক্সট। ধরেন আমি মাই টেক্সটটাকে প্রিন্ট করতে চাই এই যে এইটার পরে, বা ধরেন এইখানে চাইলে আমরা এখানে করতে পারি, আমরা আগে এখানে করি। তো ঠিক একইভাবে আবার ডট দিবেন একটা, দেওয়ার পরে এখানে হচ্ছে অ্যানাদার যদি দেন সেক্ষেত্রে যেটা হবে এখানে আবার অ্যানাদার চলে আসলো, কিন্তু এখানে দেখেন একটা স্পেস দরকার ছিল, স্পেসটা নাই। তাহলে আমরা স্পেসটাকে কিভাবে দিতে পারি? এই স্পেসটা দেওয়ার জন্য এখানে আবার একটা ডট নিব, নিয়ে এই যে এখানে হচ্ছে এইখানে স্পেস দিব, মানে হচ্ছে ভেরিয়েবলের ভেতরে তার আমি স্পেস দিতে পারবো না। সেক্ষেত্রে এখানে দেখেন এই যে এখানে স্পেস হয়ে গেল। তো এই যে এই সব ছোটখাটো যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, এবং একটা সময় হবে কি কোড করতে করতে আপনার হচ্ছে মাথা নষ্ট হয়ে যাবে যে এইটার সাথে এইটার কি সম্পর্ক, এইটার সাথে এটার কি সম্পর্ক। কিন্তু আপনি যদি বুঝে একটু কোড লেখেন সেক্ষেত্রে আপনি এইখান থেকে দেখে এররটা বুঝতে পারবেন। যেমন ধরেন আমি এখন এইরকম দিলাম, দিয়ে রান করলাম, নিশ্চয়ই আমাদের এখানে একটা এরর আসবে। তো এই এরর মেসেজটা দেখে আপনাকে বুঝতে হবে যে আসলে আমার প্রবলেমটা কোথায়, আমার হচ্ছে এখানে সলিউশনটা কি সেটা খুঁজে বের করতে হবে। এবং প্রথম প্রথম যেটা হবে সেটা হচ্ছে আপনার কাছে অনেক কঠিন মনে হবে। আপনি যখন যে কোনো নতুন কিছুই আপনি যখন স্টার্ট করবেন তখন সেই জিনিসগুলো কঠিন মনে হবে, কিন্তু আপনি যখন আস্তে আস্তে সেই জিনিসগুলো প্র্যাকটিসের মধ্যে থাকবেন তখন চলে যাবে। আচ্ছা এবার একটা কুইক গাইডলাইন দিয়ে দিই আপনাদের যে আসলে কি কি শিখতে হবে পিএইচপিতে। আপনি তো অবশ্যই ওই যে পিএইচপির এইখানে গাইডলাইন পেয়ে যাবেন, এখানে কি কি আপনার জানা প্রয়োজন হবে এখানে সব জিনিসগুলো দেওয়া আছে, এবং এখানে বেসিক এই গাইডলাইনগুলো যদি আপনি ফলো করেন আপনি মোটামুটি মানের পিএইচপি দিয়ে ইয়ে করতে পারবেন। আচ্ছা আপনাদের একটু গোল দেখাই দিই আসলে আমরা কি করতে যাচ্ছি নেক্সট ডেগুলোতে আমরা যদি পিএইচপি জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল সিএসএস এই চারটা জিনিস ভালোভাবে শিখতে পারি সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর এলিমেন্টর অ্যাড অন তৈরি করতে পারবো। এলিমেন্টর অ্যাড অন তৈরি করে লাভ কি? লাভ হচ্ছে যে আমরা এলিমেন্টরের হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড অন তৈরি করে সেগুলো প্লাগ ইন আকারে আমরা ইউজ করতে পারবো, বিভিন্ন রিয়েল লাইফ প্রবলেম আমরা সলিউশন করতে পারবো। ধরেন আপনি পিএইচপিতে একটা সিম্পল এপিআই তৈরি করবেন, সেটা আবার জাভাস্ক্রিপ্টে ব্যবহার করবেন, যে কুইরি দিয়ে সেটাকে নিয়ে বডিকে মডিফাই করে অনেক কিছু করে ফেলতে পারবেন। তো সেইটার জন্য আপনার হচ্ছে এই চারটা জিনিস যদি ভালোভাবে শিখেন সেক্ষেত্রে আপনি ধরেন যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। যে কোনো ধরনের বলছি মানে যে কোনো ধরনের, আপনি ই কমার্স সাইট তৈরি করতে পারবেন,
আপনি হচ্ছে যে কোনো ধরনের ইউজার ইন্টারঅ্যাক্টিভিটির ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যে কোনো ধরনের লগ ইন তৈরি করে সেখানে পেইড কন্টেন্ট থাকবে এরকম তৈরি করতে পারেন। এবার ধরেন হচ্ছে কুরিয়ার সার্ভিসের যে কোনো ধরনের সফটওয়্যার তৈরি করতে পারবেন। তো এই টাইপের জিনিস তৈরি করা আপনার জন্য খুব ইজি আর কি। তো এইসব ব্যাপারগুলো আপনি খুব সহজেই জানতে পারবেন। এই জন্যই মূলত আমাদের এই পিএইচপির এই জিনিসগুলা খুব ভালোভাবে জেনে নিতে হবে, যাতে করে আমরা হচ্ছে খুব কুইকলি ধরেন হচ্ছে আমরা একটা অ্যাডন তৈরি করব। অ্যাডন তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এলিমেন্টরে অ্যাডন বানানোর জন্য একটা ফোল্ডার তৈরি করতে হয়। ফোল্ডার তৈরি করে সেখানে কয়েকটা পিএইচপি ফাইল থাকে এবং এলিমেন্টরে নির্দিষ্ট কিছু ফাংশন আছে। এই যে আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে একটা ফাংশন বলা আছে, এই টাইপের ফাংশন এলিমেন্টর রেজিস্টার করেই রাখছে, আমরা সেইগুলা জাস্ট ব্যবহার করব। ব্যবহার করলে ওই অ্যাডনটা তৈরি হয়ে যাবে। এরপরে আপনি ওখানে এইচটিএমএল সিএসএস দিয়ে যা করতে চান সেটা করতে পারবেন, এবং ইউজার থেকে ডায়নামিক ভ্যালু সেখানে নিয়ে সেই অনুযায়ী আপনি প্রিন্ট করতে পারবেন। তো ধরেন হচ্ছে আপনার এলিমেন্টের অ্যাড অন বানানোর জন্য আপনার খুব বেশি অনেক বেশি ইয়ে করতে হবে ব্যাপারটা তা না। আপনি এখানে খুব সহজেই ছোট ছোট অ্যাড অন টাইপের জিনিসপত্র তৈরি করে ফেলতে পারেন। যেমন ধরেন স্ক্রল টু আপ তৈরি করা, একটা ক্যারোসেলের জিনিসটাকে ডায়নামিক করা। অর্থাৎ নর্মালি আমরা ক্যারোসেল যখন বানাই তখন তো আমরা এইচটিএমএল এ করলে সেটাকে এইচটিএমএল এডিট করতে হয়, কিন্তু ওইটাকেই যদি আপনি ওয়ার্ডপ্রেসে নিয়ে আসতে চান সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ওই ক্যারোসেলটাকে একটা এলিমেন্টের অ্যাড অন বানাই ফেললে আপনি দেখা যাচ্ছে যে ওই ক্যারোসেলটা তৈরি হয়ে গেল। ইভেন আপনি ক্লিক করলে ধরেন ওয়ার্ডপ্রেসের ভেতর থেকে ডেটা আসবে, সেক্ষেত্রে আপনার এপিআই বানাতে হবে না। ওয়ার্ডপ্রেসের ভেতরেই আপনি হচ্ছে এপিআই বানাই ফেলতে পারবেন এবং সেই ডেটাগুলো নিয়ে আপনি নতুন একটা ইউনিক ফাংশন তৈরি করে ফেলতে পারবেন। তো এই জন্যই মূলত আমাদের হচ্ছে খুব ভালো করে পিএইচপি জানতে হবে, যাতে করে আমরা হচ্ছে বুঝতে পারি। আমি আপনাদের যেভাবে মূলত দেখাচ্ছি সেভাবে যদি আপনারা প্র্যাকটিস করে যান সেই ক্ষেত্রে দেখবেন যে আপনারা হচ্ছে বিভিন্ন জায়গাতে জব পাওয়া বা এই টাইপের জিনিসগুলো আপনারা ইজিলি করতে পারবেন। আচ্ছা, এখন কুইক গাইডলাইন হচ্ছে আপনি W3 স্কুলসে যদি যান সেক্ষেত্রে এখানে যে সিরিয়ালগুলো দেওয়া আছে আমি মূলত আপনাদের দেখাইলাম যে কিভাবে আমরা হচ্ছে এই একো প্রিন্ট করতে পারি, সেই জিনিসটা আপনি আপনাদের দেখাইছি। এরপরে ধরেন আমি হচ্ছে যে নাম্বার নিছি সেই নাম্বারটা যোগ করে দেখাইছি। এখানে ভার ডাম্প নামে একটা জিনিস আছে যেটা হচ্ছে আপনার ভেরিফিকেশনের জন্য ব্যবহার হয়। ডাম্পিং মানে হচ্ছে কি আছে সেটা ডাম্প করে ফেলা, মানে হচ্ছে এখানে আপনি ফাংশন দিতে পারবেন। যে কোনো ধরনের পিএইচপি যে কোনো জিনিস এর ভিতরে দিলেই আপনাকে ওইটার বিস্তারিত ইনফরমেশন সে আপনাকে দিয়ে দিবে। তো এই টাইপের জিনিস আছে। তারপরে হচ্ছে যে কাস্টিং কিভাবে করে সেই সব জিনিসগুলো। এরপরে হচ্ছে ম্যাথ যেই জিনিসগুলো আছে সেইগুলা, মিনিমাম ম্যাক্সিমাম বের করা, পিএইচপি কনস্ট্যান্ট কি জিনিস সেগুলা, এই প্রত্যেকটা জিনিস আপনি যদি এআই কে লিখে বাংলাতে এক্সপ্লেন করতে বলেন সে কিন্তু আপনাকে এক্সপ্লেন করে দিবে। এবং হচ্ছে এই যে এখানে প্রত্যেকটা জিনিস ম্যাজিক কনস্ট্যান্ট কি জিনিস সেগুলা কিভাবে কাজ হয় আপনি এগুলা লিখে বাংলাতে ওকে বললেই আপনাকে কিন্তু বলে দিবে, কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। কোনো জায়গাতে যাওয়ার প্রয়োজন নেই, আপনি জাস্ট সিম্পলি যে কোনো এআই কে জিজ্ঞেস করলেই সে কিন্তু বলে দিবে। তো এইখানে যে সিরিয়ালটা আছে এই সিরিয়ালটা দিয়েই মূলত আমাদের আগাইতে হবে এবং এখানে সিরিয়ালটা মেনটেন করবেন। প্লাস আপনারা যদি এই ডকুমেন্টেশনটা পড়ে ফেলেন, এই ডকুমেন্টেশনের ভিতরে অনেক কিছু দেওয়া আছে। আর হচ্ছে পিএইচপির আরও কিছু ইংরেজি খুব সুপার সুপার মানে ভিডিও টিউটোরিয়াল সিরিজ আছে, সেগুলো পরে আপনারা আপনাদের যেই রিসোর্সগুলো দিলাম এগুলাই মূলত হচ্ছে খুব বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে এই আপনারা তো প্র্যাকটিস করবেনই আপনাদের পাশাপাশি, আর পাশাপাশি আমি ছোট ছোট জিনিস যেইগুলো আমরা একদম ডিরেক্ট প্রয়োজন হয় সেই জিনিসগুলো আমি আপনাকে দেখাইতে থাকবো। কিন্তু পাশাপাশি আপনাকে অবশ্যই কিন্তু আমি যে এই গাইডলাইনটা দিছি এইটা গাইডলাইনটাকে ফলো করতে হবে। ফলো করলে আপনি হচ্ছে আমি একদম সরাসরি ব্যবহার করে দেখাবো, মানে এইচটিএমএল এর ভেতরে ফাইল নিয়ে সেই জিনিসটাকে দেখাবো। আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা হচ্ছে ওয়ার্ম সার্ভার ব্যবহার করতে পারেন, ইনস্টল করে রাখবেন ওয়ার্ম সার্ভার। এছাড়াও আরও অন্যান্য সফটওয়্যার আছে। আমি আশা করব কেউ একজন একটা হচ্ছে আম, একটা টেক্সট বেস ভিডিও সরি টেক্সট টিউটোরিয়াল লিখবেন বিডিআইটিতে, যেটাতে এই উইন্ডোজের জন্য কি কি সার্ভার ব্যবহার করা যায় সেখানে এই যে পিএইচপি স্যান্ডবক্সের লিঙ্কগুলোও দিতে পারেন। এবং আমার তো যেহেতু আমি উইন্ডোজ ইউজ করি না সেক্ষেত্রে আমার হচ্ছে জানার ঘাটতি থাকতে পারে। আমি ওয়ার্ম সার্ভার ইউজ করছি, তখন যেমন এই যে একজন বললেন লারাভেল আছে, সরি লারাগন আছে, এটা একটা সফটওয়্যার।
এছাড়াও আরো অন্যান্য সফটওয়্যার কিন্তু আছে, তো সেইগুলো একটু হালকা টুকটাক গুগল সার্চ করে একটা ডিটেল একটা হচ্ছে ব্লগ পোস্ট লেখেন, যাতে করে অন্যান্যদের প্রবলেম না হয় আর কি, যাতে করে তারা খুব সহজেই একটা ফোল্ডার করে সেই ফোল্ডারকে পিএইচপি আকারে রান করতে পারে, এবং শুধু উইন্ডোজ। তো শুধু উইন্ডোজের জন্য লেখেন, আর ম্যাকের জন্য যেটা করতে পারেন ওখানে ম্যাকের জন্য দিতে পারেন। বাট ম্যাকের জন্য আমি সবসময় যেটা ইউজ করি সেটা হচ্ছে লারাভেল হার্ড। এটা হচ্ছে খুব চমৎকার একটা জিনিস, এবং এটা হচ্ছে খুব হচ্ছে ইজি। আচ্ছা মিনহা, তুমি যদি এখন বলো যে হচ্ছে বিডিআইটি কোনটা, তাহলে তোমার কিন্তু আমি পিটাবো। তো তুমি যদি বিডিআইটির কথা না শুনে থাকো, তোমার তো মাইল লাগানোর দরকার। এইটা হচ্ছে বিডিআইটি, এখানে লেখার কথা বলছি, যে কোনো একজন লিখলেই হবে। তো এইখানে হচ্ছে একটা ব্লগ পোস্ট, আপনারা যে কোনো একজন লিখবেন এবং হচ্ছে ফেসবুকে শেয়ার করবেন, যাতে করে আপনাদের পিএইচপি ফাইল রান করতে যেন কোনো প্রকারের কোনো অসুবিধা না হয়। তো এই হচ্ছে বিষয়, আপনারা হচ্ছে আহ, এই জিনিসগুলা করে ফেলবেন, এবং আমরা আস্তে আস্তে যেটা করবো সেটা হচ্ছে আমরা যে এইচটিএমএল সিএসএস এর যে ফাইলটা, সেই ফাইলটাকে পিএইচপি করে ফেলবো, এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের টুকটাক ছোট ছোট প্রজেক্ট করব। প্রজেক্ট বলতে ধরেন একটা কন্ট্যাক্ট ফর্ম হতে পারে, বা ধরেন ইউজারের থেকে ডেটা নিয়ে কোনো জায়গায় ডাটা ফেচ করব, ওই পিএইচপির জিনিসটাকে কিভাবে জাভাস্ক্রিপ্টে লোড করে সেই জিনিসটা থেকে ডেটা নিয়ে আসা যায় সেটা আমরা দেখব। আমরা একটা ডাইনামিক ওয়েবসাইট বানাবো, যেখানে হচ্ছে আমরা ব্লগ সাইট থাকবে, ব্লগ এপিআই দিয়ে আর কি। সেই এপিআই দিয়েই মূলত হচ্ছে আমরা ব্লগ সাইট তৈরি করবো, এবং সেই ব্লগ সাইটে বিভিন্ন ব্যবস্থা থাকবে, যেমন ধরেন কমেন্ট করা যাবে, বা কমেন্টগুলা দেখা যাবে, কমেন্টগুলা লোড হবে। তো এই টাইপের জিনিস থাকবে। কন্ট্যাক্ট ফর্মের ভিতরে আমরা সার্ভারের মেইল ফাংশনটা ব্যবহার করে কিভাবে ইমেল পাঠানো যায় সেই সব জিনিসগুলা দেখব। তো সেই জিনিসগুলো দেখলে আপনাদের মধ্যে একটা কনফিডেন্স হবে, না পিএইচপি আসলে এইগুলা এটা এটা করা যায়। এবং আমরা যখন মোটামুটি মানের পিএইচপি জানবো, মানে একদম মানে মোটামুটি মানের, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যখন ফাংশনগুলো সম্পর্কে জানবো, তখন আমরা ওয়ার্ডপ্রেসের টেমপ্লেটিং সম্পর্কে জানবো। প্রথমে আমরা টেমপ্লেটিং সম্পর্কে জানবো, কারণ টেমপ্লেটিংটা আমাদের খুব জরুরি। টেমপ্লেটিংটা জানলে আমরা হচ্ছে টেমপ্লেট, ওয়ার্ডপ্রেস টেমপ্লেট কিভাবে কাজ করে, তার হচ্ছে কি কি ফাংশন আছে, কি কি ফাংশনগুলো ওয়ার্ডপ্রেস আমাকে দেয়, সেই জিনিসগুলো আমরা টেমপ্লেটের মধ্যে ব্যবহার করতে পারবো, সেই জিনিসগুলো আমরা দেখব। দেখার পরে আমরা হচ্ছে প্লাগ ইন ডেভেলপমেন্টের বেসিকে চলে যাব। এরপরে পরবর্তীতে কি হবে সেটা আমিও জানি না। আশা করি আপনারা ততদিন পর্যন্ত সাথে থাকবেন। বাট আপনাদের হচ্ছে বেসিক এই নলেজটুকু নিতে থাকতে হবে। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই ওয়েবসাইটের নির্দিষ্ট একটা পেজ আপনি প্রিন্ট করে নিতে পারেন। প্রিন্টের জন্য আপনার একটা ওয়েবসাইট আছে, প্রিন্ট ফ্রেন্ডলি নামে একটা ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইটটা থেকে আপনি খুব সহজেই প্রিন্ট করতে পারেন। যেমন ধরেন পিডিএফ এ আমি এই জিনিসটা চাচ্ছি, এখন আমি যদি এই ওয়েবসাইটের এই পেজটা, ধরেন এই পেজটা আমি আজকে পড়তে চাই, সেক্ষেত্রে আমি এখানে প্রিন্টে চাপ দিলে আচ্ছা এই ওয়েবসাইটে এই সুবিধা দেওয়া আছে, তো আপনাকে অন্য কোথাও যেতে হবে না। পলাশ এটাকে সুন্দর করে ডেভেলপ করছে, তো সেক্ষেত্রে আপনাকে আর অন্য কোনো জায়গায় যেতে হবে না। কিন্তু কোনো ওয়েবসাইট, যেমন ধরেন আমি এটাতে যাই, আমি এটা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমার হচ্ছে এখানে যদি সাইড বার চলে আসে, যে এই জিনিসগুলো চলে আসছে, আমি এগুলা চাচ্ছি না, সেই জিনিসগুলো এই যে এইগুলা আসছে, তো সেটার ক্ষেত্রে আমি হচ্ছে এই ওয়েবসাইটটাকে ধরেন প্রিন্ট করার জন্য আমি ইউআরএলটা কপি করে নিব, প্রিন্ট ফ্রেন্ডলিতে যাব, যাওয়ার পরে প্রিভিউতে যাব, গেলে আপনাকে হচ্ছে একটা পিডিএফ জেনারেট করে দিবে সে। এবং হচ্ছে এখানে সুবিধা হচ্ছে যে আপনি কেটে দিতে পারবেন, যেমন ধরেন এটাকে আমি চাই না, ক্লিক করলেই চলে যাবে। এই যে প্রিভিয়াস নেক্সট, এই জিনিসটা চাই না, এটা চাই না। তো এখানে হচ্ছে এই যে এটা আসছে, এরপরে আমি যদি এই যে এই যে এখানে এটা চাই না, তারপরে ধরেন এটা চাই না, এটা চাই না, এটা চাই না, যেটা চান না ক্লিক করে ফেলতে হবে শুধু। নিচে আরেকটা দাগ আছে, চাই না, এই দাগটাও চাই না। তো তাহলে হয়ে গেল। এখন এইটাকে জাস্ট আমি হচ্ছে প্রিন্ট করে ফেলতে পারবো এখান থেকে। এই যে প্রিন্টে চাপ দিলে হবে, পিডিএফ এ চাপ দিলে এটা পিডিএফ হবে, এবং পিডিএফটা জেনারেট হবে। অনেকগুলো অ্যাড দেখায় নিচ্ছে, যাই হোক, ফ্রিতে কোনো কিছুই হয় না। আহ, তো এখন যদি এটাকে ডাউনলোড করি, সেক্ষেত্রে এটা ডাউনলোড হইলো। এখন এটাকে যদি ওপেন করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর করে এরকম, যদি কোনো ওয়েবসাইটে সুবিধা না থাকে এরকম, কিন্তু পলাশের ওয়েবসাইটটাতে আমি দেখলাম প্রিন্ট প্রিভিউতেই দেখা যাচ্ছে এই যে এখানে খুব সুন্দর করে প্রিভিউ জেনারেট করে দিচ্ছে। তো আপনি এখান থেকে প্রিন্ট করে রাখতে পারেন,
এইটা 34 পেজ হচ্ছে, বুঝতে পারছেন? তাহলে অর্থাৎ ফাংশনাল প্রোগ্রামিং সম্পর্কে আপনাকে জানতে হলে আপনি হচ্ছে এখান থেকে দেখে নিতে পারেন খুব ইজিলি। তো এই লিঙ্কগুলা নিয়ে আমাদের একটা ইয়ে থাকবে। তো এই টাইপের আরো অনেক ওয়েবসাইট আছে, যেসব ওয়েবসাইটগুলো দিয়ে আপনি আপনার দৈনন্দিন জীবনের অনেক কাজ আছে সেই কাজগুলোকে অনেক সহজ করে ফেলতে পারেন। যেমন ধরেন এটাকেই যদি পিডিএফ করি, পিডিএফ করে আমি হচ্ছে ওই যে আমরা ফেসবুকে রিলস দেখি, আমি এগুলা প্রত্যেক ক্লাসেই বলি, কারণ এটা একটা ভয়াবহ প্রবলেম যে আপনারা ফেসবুকে প্রচুর সময় নষ্ট করেন। আম, তো সেই ক্ষেত্রে সেটা না করে আপনারা যদি এই টাইপের পিডিএফ গুলো একটা ফোল্ডারে ফোল্ডারে রাখেন, এবং যখন যখন আপনি সময় পাচ্ছেন, ট্রাফিক জ্যামে থাকেন আর যেখানেই থাকেন না কেন, এটা যদি ওপেন করে একটু পড়েন, জাস্ট মানে মানুষের ব্রেন এমন অসাধারণভাবে তৈরি, আপনি হয়তো অন্য কাজ করছেন, ধরে না হচ্ছে আপনি একটা সিকিউরিটি গার্ড, আপনি সিকিউরিটি দিচ্ছেন সামনে। তো সেই ক্ষেত্রে আপনার ওই আপনি পড়বেন এবং সিকিউরিটি গার্ড, দুই কাজ একসাথে করতে পারবেন। আপনার ব্রেনে কিন্তু ওইটা ইনপুট নিতে থাকবে। আপনার হয়তো একটা যে দুইটা মাইন্ড সেট আছে আমাদের, কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড, না এটা কি যেন একটা ইংরেজিতে বলতে বলতে পারছি না। তো ওই অবচেতন মন যেটা, সেই অবচেতন মন কিন্তু অসাধারণভাবে কাজ করে। আপনি হয়তো সামনে নিয়ে জাস্ট স্ক্রল করে যাচ্ছেন, কিন্তু সে কিন্তু পড়ছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। কিন্তু পরবর্তীতে যখন ওই জিনিসটা আবার দেখবেন, তখন আপনার ওই অবচেতন মনের কিছু কিছু কি ফিচার ওই আপনার মাথায় আবার টোকা দিবে, যে এটা আমি আগে দেখছিলাম, এটা আগে আমি পড়ছিলাম। ওই যে আমরা বলি না, টিউটোরিয়াল দেখে দেখে ভুলে যাই, আমরা কিন্তু আসলে ভুলি না, আমাদের অবচেতন মনে ওই জিনিসটা থেকে যায়। তো আপনারা এইভাবে করে পিডিএফ ইয়ে করেন, এক একজনের সাথে পিডিএফ পিডিএফ হচ্ছে শেয়ার করবেন, এবং হচ্ছে এভাবে করে আপনারা হচ্ছে এই জিনিসগুলো জানবেন। আমার এখনো মনে আছে, আম, আমাদের ভেড়ামারাতে রিপন হাসান নামে আমার এক বড় ভাই আছেন, ওনার কাছ থেকে আমি কম্পিউটার শিখছি। উনি নতুন হচ্ছে আইফোন কিনছিল, সাইডিয়া নামের একটা অ্যাপ দিয়ে আইফোনকে উনি হচ্ছে ইয়ে করছে। আপনারা এই অ্যাপের নামগুলো এখন হয়তো মনে হলে মানে শুনলে হয়তো নতুন মনে হবে। তো ওই অ্যাপ দিয়ে উনি আইফোনটাকে আনলক করছিল, করার পরে উনি অ্যাপে পিডিএফ নিছিল, এবং উনি ওই ওই ওইটার ভিতরে পিডিএফ ফাইলগুলো নিয়ে পিএইচপি ডকুমেন্টেশন পড়তো আমি দেখতাম। এবং হচ্ছে সে এখনো কাজ করে, খুব চমৎকার কাজ করে, পিএইচপি নিয়েই কাজ করে। তো সে সময় হচ্ছে আপনার ওই সময়ে তখন হচ্ছে দেখছিলাম যে হচ্ছে পিডিএফ ফাইলগুলা মোবাইলের ভেতরে নিয়ে পড়াশোনা করে। তো আপনারা এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই করবেন। আর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দিয়ে আমি প্লাগইন ডেভেলপমেন্ট শিখাবো, বাট আমার দৌড় খুব বেশি দূর না। আমি হয়তো ভাষা ভাষা জানি, সেই জিনিসগুলাই আপনি আপনাদের ওইভাবেই বোঝাই দিব। তো পিএইচপি শেখানোর আগে আমি সবার কাছে একদম মানে বিশাল আকারে মাপ চাইনি, কারণ আমার যে লেভেল শিখানোর, সেই লেভেলটা খুবই বাজে, এবং আমি সবসময় বলি পিএইচপি আমি খুব বেশি ভালো জানি না। তো সেই ক্ষেত্রে আমার আসলে আমি আমি অনেকবার সরি বলে নিব, আপনাদের সমস্যা নেই, এবং দেখবেন যে আমি অনেক ইজি সিলি সিলি ভুল করব। সেই ভুলগুলা দেখে আপনাদের হয়তো অনেক হাসি আসবে, কিন্তু আপনারা হাসবেন না, তাহলে কিন্তু আমার কনফিডেন্স কমে যাবে। তো এই আর কি, আমাদের ক্লাস এই পর্যন্তই। এখন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি হচ্ছে আপনাদের পারমিশন দিচ্ছি। হ্যাকার ট্যাকার আর আসে না, দেখি যে আওয়ামী লীগের মিটিংয়ে এই হ্যাকারগুলো সব চলে গেছে, তো ওইখানেই থাকে। তো মূলত এই জন্যই আমাদের এখানে ইন্ডিয়ান হ্যাকার আর আসতেছে না আর কি। যাই হোক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নির্ভয় করে ফেলতে পারেন। হ্যাঁ, আসাদুল ইসলাম। ভাই আমরা যেমন জাভা স্ক্রিপ্টে কনসোল ব্যবহার করছিলাম, এখানে পিএইচপি তে তো ইকো ব্যবহার করছি মনে হয়। আচ্ছা, জাভাস্ক্রিপ্টে কনসোল যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে মূলত প্রিন্ট করে, হ্যাঁ আপনি ঠিকই ধরছেন। ব্যাপারটা একইভাবে কাজ করে না। কনসোলে মূলত আমরা হচ্ছে কনসোলে ওই জায়গায় দেখতে পারি, ইকোতে আমরা ব্রাউজারে আসলে সরাসরি ওটাকে রিড করে দেখছি। কনসোলে মূলত কনসোলে দেখা যাচ্ছে, এবং এটা হচ্ছে আপনার কোথাও হচ্ছে এটার কোনো চেঞ্জ হচ্ছে না, জাস্ট কনসোলেই থাকছে। কিন্তু আপনি ইকো করলে যেটা হবে, ব্রাউজারে ওইটা সরাসরি দেখা যাবে, ওইটা হচ্ছে কনসোল না, বাট আপনার ব্রাউজারের হচ্ছে ওই যেখানে আপনি ইকো করছেন ডিরেক্ট ওইখানে চলে আসবে। ধরেন H1-এর ভিতরে আপনি ইকো করবেন, H1-এর ভিতরে ওই টেক্সটটা চলে আসবে, ব্যাপারটা এরকম। ঠিক আছে। আচ্ছা, হামজা।
জি ভাইয়া, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। আমার ছোটবেলা থেকেই তো একটু স্মৃতি একটি মুখস্থ বিদ্যাটা কম, হ্যাঁ। তো আমি যখন কোডিং এর টিউটোরিয়াল গুলা দেখি, আমি কোড গুলা মুখস্থ রাখতে পারি না। শুধু কনসেপ্টটা বুঝি, কিন্তু কোড দেখলে বুঝতে পারি কোনটা কি কাজ করবে আর কি, এভাবে শিখি। তো পরে একা একা আর কোডটা লিখতে পারি না, আমার কোনো কিছু হেল্প নিতে হয়, নোটের হেল্প অথবা গুগল বা চ্যাট জিপিটি। তো আমার টেনশন কাজ করে একটা জায়গায়, যে আপনার যখন জব ইন্টারভিউ গুলা নিবে তখন তো আমাকে এগুলা ইউজ করতে দিবে না, আমাকে কোড লিখতে বলবে। তো আমি ছোট ছোট কোড গুলাও লিখতে পারি না হেল্প ছাড়া। তো এটা থেকে আমি কিভাবে বের হইতে পারি, বা আচ্ছা, কিভাবে এটা সমাধান করতে এটা পারি? হচ্ছে আপনার হচ্ছে একটা সময় আমি যখন ক্লাস 9-এ পড়তাম, আমি সব সময় ওই সময়ের কথা মনে করি। জি সেই জি সময়ে আমি হচ্ছে খুবই জীবন নিয়ে খুবই হতাশ ছিলাম। জি ইভেন জি হচ্ছে আমি এসএসসি পাশ করতে পারবো না, এটা আমি মোটামুটি নিশ্চিত ছিলাম। মানে বেশ কিছু সাবজেক্টে ফেল করতাম, টেনে টুনে কোনো মতে টেস্টে অ্যালাউ হওয়া নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম, কিন্তু কোনোভাবে হয়ে গেছি। তারপরে আমি ম্যাথে খুব ভালো ছিলাম। আমি যখন প্রাইভেট একটা স্যারের কাছে পড়তাম আমার বাড়ির পাশে, রবি স্যার, ওনাকে যখন আমি পড়তাম তখন হচ্ছে ক্লাস 6-এ পড়তাম, কিন্তু আমি ওই আপার লেভেলের ক্লাসের ম্যাথগুলা করে দিতাম। মানে আমার ম্যাথ কোনোভাবে ভালো লাগতো, এটা উনারই অবদান বলা যায়। মানে উনি হচ্ছে ম্যাথ খুব ভালো করে শেখাইতো, এই কারণেই মনে হয় ম্যাথের উপর একটা ভালোবাসা ছিল আর কি। জি তো ভাই। যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি হঠাৎ করে এসএসসি পরীক্ষায় আমি ম্যাথে খুবই ভালো এক্সাম দিলাম, মানে হচ্ছে 95 নিশ্চিত পাবো। কিন্তু আমি মাশাল্লাহ মাশাল্লাহ। রেজাল্ট দেখলাম, তখন হচ্ছে আমি পাইলাম হচ্ছে ডি গ্রেড। ডি গ্রেড মানে হচ্ছে 33 থেকে 40, মানে টেনে জি টুনে কোনো মতো পাস আমাকে দিয়েছে। তো মাথা নষ্ট হয়ে গেল পুরো, এত ভালো পরীক্ষা দিলাম। আমার ওই ম্যাথের টিচার উনিও অবাক, উনিও আমাকে জি জি হচ্ছে ওই কোশ্চেন দিয়ে আবার পরীক্ষা দেওয়া এলো, মানে ওনার কাছে দিয়ে দেখলো যে না ঠিক আছে, কোনো কারণে আমার খাতা হয়তো ইয়ে হয়ে গেছে। তখন ওইসব চ্যালেঞ্জ ট্যালেঞ্জ এগুলো ছিল না। তো এগুলা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে হচ্ছে আহ, জীবন বা এই টাইপের প্রোগ্রামিং যে আমিও শিখবো এরকম আমিও মানে খুব হতাশ ছিলাম। এবং কোনো জিনিস আপনি বিশ্বাস করবেন না, হয়তো আমি এখনো কিন্তু আমার হচ্ছে যে চিট শিট আছে, চিট শিট মানে হচ্ছে কোড সেভ করে রাখা। তো জি জি জিনিস আমি হচ্ছে ওই চিট শিটের হচ্ছে জায়গা থেকে দেখে কপি করে নিয়ে আসি। ইভেন আপনার মতো আমারও, আমাকে যদি ইন্টারভিউ নেওয়া হয় সেক্ষেত্রে আমি হচ্ছে ওই যে জুনিয়র ডেভেলপারের ইন্টারভিউতে ফেল করব, কারণ আমার হচ্ছে টাইম হচ্ছে ধরতরতা মাঠ পেরেক টাইপের। আমাকে কোনো কিছু জি একটা বলেন, আমি সেই জিনিসটাকে জি আপনাকে রেডি করে দিচ্ছি। জি তো এইটা দিয়ে চাকরি পাওয়া যাবে না এটা নিশ্চিত, কিন্তু আপনি এই যে এইভাবে করে মানে শিখতে থাকেন, লং জি রানে আপনি হচ্ছে শিখতে থাকেন। জি আহ, সেই ক্ষেত্রে আপনি ধরেন হচ্ছে যেই জিনিসগুলা বহুল ব্যবহৃত, আপনার মাথায় যেহেতু কনসেপ্ট ক্লিয়ার আছে, কনসেপ্ট যখন আস্তে আস্তে আরো ক্লিয়ার হয়ে যাবে, এগুলো যখন লং ব্যবহার করা শিখবেন, তখন জি দেখবেন ভাই। যে আপনার এই প্রবলেমটা থাকছে না। কিন্তু আপনি যদি ওই ভয়ে বাদ দিয়ে দেন সেই ক্ষেত্রে প্রবলেম। একটা সময় ছিল আমিও কিন্তু ইন্টারমিডিয়েট যখন হচ্ছে পরীক্ষা দিব তখন চিন্তা জি করলাম ইন্টারমিডিয়েট পড়ে আর কোনো লাভ নাই, আমি জি হচ্ছে জি টেকনিক্যাল কারিগরি পড়বো, জি যাতে জি করে খাইতে পারি। তো সেটা দেখা যাচ্ছে ভুল সিদ্ধান্ত ছিল। সেই রকম চিন্তা ভাবনা করেই দেখা যাচ্ছে যে আমার আবার ওই টাকা পয়সাও জোগাড় হইলো না এইচএসসি পরীক্ষার ফি দেওয়ার জন্য, আবার এদিকে আমার পড়াশোনার অবস্থাও যাচ্ছে তাই। তো এরকম করা যাবে না আর কি। জি যে জি হচ্ছে আপনি প্র্যাকটিস করে যাবেন, আর এটা কোনো ভয় নাই, এটা সব ডেভেলপারের হয়। আপনার জি ভাই। হচ্ছে উপস্থিত ওই যে নলেজগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আসবে, সো আপনি প্র্যাকটিস জি করে যান, ইনশাল্লাহ দেখবেন যে আপনার কনফিডেন্স আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। জি ভাই। জি জি, ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক অনুপ্রেরণা পেলাম। আর আমিও এসএসসি তে ফেল করছিলাম, পরে বোর্ড চ্যালেঞ্জের পরে পাস দিছে আর কি 2019-এ। তো আমি পরে কলেজে ভর্তি হয়েছিলাম, তো পারিবারিক সমস্যার কারণে আর পড়তে পারি নাই। তো পরে 2019 থেকে আমি চাকরিতে জয়েন করছি, তো ওই চাকরিটা কন্টিনিউ করছি। আর গত বছর পরে ইন্টারে ভর্তি হয়েছি আর কি। আর ভাই, আরেকটা প্রশ্ন ছিল আমার, এই আমাদের এই কোর্সের পরে কি কোনো জব প্লেসমেন্টের কোনো ব্যবস্থা, বা আপনি কি এই ধরনের কোনো গাইড দিবেন যে কিভাবে আমরা একটা কাজ না পাইতে না, পারি আমি বা? জব প্লেসমেন্টের মধ্যেই নাই, কারণ জি এই জি টাইপের জিনিস নিয়ে অনেক স্ক্যাম বাংলাদেশে এখন প্রচলিত। জি তারা শুধু জব প্লেসমেন্টের মার্কেটিং করেই মূলত অনেক লোকজন এক জায়গায় নিয়ে একটা সিমিলার কোড স্কিল শিখায়ে
মানে একদম খোঁড়া করে দেওয়া হচ্ছে আর কি মানুষদের। তো আমি ওই দিকে যাব না, আমি জব জি জি প্লেসমেন্টের কোনো দিকেই যাব না। ইভেন আমি পার্সোনালি বা রেকমেন্ডেশন বা এই টাইপের কোনো কিছু করব না। এই টাইপের জি অনেক রিসোর্স ইন্টারনেটে অ্যাভেলেবেল, সেগুলো আপনারা দেখবেন, মক ইন্টারভিউ বা এগুলোর সাথে আমি পরিচিত করে দিব। কিন্তু আপনাকে জি জি যা কাজ করতে হবে নিজেকে, এটার জন্য জি আমার বিন্দু মাত্র হেল্প থাকবে না আর কি জবের জন্য। জি জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। ওকে, নেক্সট হচ্ছে নাদিম ভাই, বলেন। আপনি বললেন ম্যাথে আপনি ভালো ছিলেন, কিন্তু আমরা যেটা দেখি বা জানতে পারি মানে রিসোর্স গুলো বা ভিডিও বা ডকুমেন্টেশন গুলো পড়ে, যে যারা হচ্ছে ম্যাথে ভালো থাকে তারা ইজিলি খুব ভালো করতে পারে কোডিং, কিন্তু যারা ম্যাথে একদম টেনে টুনেই পাশ করে, মানে কোনো রকম পারেই না, মানে পাশ করা অসম্ভব ছিল কোনো মতে পাশ করে গেছে, তারাও কি শিখতে পারবে বা আচ্ছা শেখা ভাই সম্ভব? শোনেন, এবার আপনাকে আরেকটা মোটিভেশন দিয়ে সেটার জন্য আবার আমাকে ওই কাহিনীতে ফেরত যাইতে হচ্ছে। সেটা হচ্ছে, আমি যখন হচ্ছে ইন্টারমিডিয়েটে ভর্তি হই, আমার বাবা মার খুব শখ ছিল যে ছেলে ইঞ্জিনিয়ার হবে অথবা ডাক্তার হবে। তো যখন দেখলো যে এসএসসি তে পয়েন্ট পাইলাম 3.0 এবং আমার ম্যাথের অবস্থা শেষ, তখন তারা ওই স্বপ্নকে ধূলিসাৎ করে দিল। অন্তত কোনো মতে যদি হচ্ছে ছেলেটা হালকা কোনোভাবে ইঞ্জিনিয়ার বা তার অ্যাসিস্ট্যান্টও হয়, সেই ক্ষেত্রে তারা সন্তুষ্ট ছিল। সেই ইয়ে রেখেই টিচারের সাথে আর্গু করে হলেও আমাকে ওই 3 পয়েন্ট নিয়েও সায়েন্সে ভর্তি করাইলো। সায়েন্সে ভর্তি করায় উৎসাহ উদ্দীপনা দিল, এবং আমাকে হচ্ছে কোনো টিচার প্রাইভেট পড়াইলো না, কারণ আমার পয়েন্ট হচ্ছে 3। 3 পয়েন্টে আমাকে সায়েন্সে প্রাইভেট পড়াবে, টিচারের মান সম্মান নিয়ে আর কি আঘাত। তো এই কারণে আমি হচ্ছে আহ, যদিও টাকা পয়সা ওইরকম ছিল না যে আমি মাল্টিপল ইয়ের কাছে যাব, তো ওইটার কারণে হোক আর যে কারণে হোক টিচাররা আমাকে পড়ায় নাই, মানে হচ্ছে প্রাইভেট পড়ায় নাই আর কি। তো যখন হচ্ছে আমি আমি সেই সময় থেকেই বিজনেস করতাম। বিজনেস করতাম বলতে ওই যে কাগজের ব্যাগ বানাইতাম আর কেকের প্যাকেট বানাইতাম, নিয়ে বাজারে বিক্রি করতাম। তো হচ্ছে এটা বললাম এই কারণেই যে আমি হচ্ছে ওই ম্যাথের ব্যাপারে যেটা, যে হচ্ছে আমি প্রথম দিন কলেজে গেলাম, তখন হচ্ছে ওই আমাকে ম্যাথ টিচার, ম্যাথ যেহেতু ওই যে ম্যাথের উপরে একটা বিরক্তি চলে আসলো এসএসসির পরে, আমি ম্যাথকে আর দেখতেই পারতাম না দুই চোখে। মানে ওই যে ধরেন কারোর পিছনে লেগে থেকে যদি আপনি ছ্যাঁকা খান, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ছ্যাঁকা খাওয়ার পরে ওইটার উপরে ভক্তি চলে গেল। তখন হচ্ছে ম্যাথ বাধ্য হয়ে নিতে হয়েছিল, কিন্তু ম্যাথ করতাম না আমি। একদিন টিচার আমাকে দাঁড় করায়, কান ধরে দাঁড় করাইলো। এখন ওই ইন্টারমিডিয়েট পড়ি, তারপরে হচ্ছে আমাদের সময় তো আমরা হচ্ছে শুধু ছেলেরা এডুকেশন ছিল, কিন্তু কলেজে গিয়ে তো কো এডুকেশন। ওই মেয়েদের সামনে কান ধরে আমাকে দাঁড় করাইলো টিচার। সেই দিন থেকে বন করলাম যে এই ম্যাথ আমি আর জীবনেও করব না, মানে সাবজেক্টই রাখবো না। পরে গেলাম, গিয়ে ম্যাথকে 4 সাবজেক্ট করলাম। ইভেন এরকম রেকর্ড আছে, আমি ম্যাথ হচ্ছে আপনার এক্সামে অ্যাটেন্ডই করিনি, মানে আমি ম্যাথ চোখেই দেখিনি। অর্থাৎ আমার ওই এসএসসি পর্যন্তই আমার ম্যাথের এন্ড, দা এন্ড ওইখানেই। মানে ওইটার পর থেকে আমার লাইফে কোনো ম্যাথ আসে নাই। এই জন্য আমি ফাংশন বুঝি না, কনস্ট্যান্ট বুঝি না। তারপরে হচ্ছে আমার অন্যান্য যেই সব অপারেশন আছে, আমি হচ্ছে বিশেষ করে ওই যে পাটিগণিতের সুপারি গাছ অর্ধেক ভেঙে গেলে কতটুকু কোণ হয়ে দূরত্ব কতটুকু, এগুলা খুব ভালো মাপতে পারতাম। কিন্তু ওই যে ধরা খাইছি একবার, ওই ধরা খাওয়ার পরে আমি ম্যাথ ভুলে গেছি। তো এই কারণে আমার প্রোগ্রামিং লাইফে অনেক সমস্যা হয়েছে। মানে আমি ধরেন হচ্ছে আরো বেশি ভালো করতে পারতাম, এরকম হইতে হওয়ার কথা ছিল। কিন্তু আমি হচ্ছে মানে ম্যাথের থেকে দূরে সরে গেছি। কিন্তু ম্যাথ থেকে দূরে সরে গেলে হবে কি, আল্লাহ তো লিখে রাখছে যে সারা জীবন আমাকে ম্যাথ নিয়ে থাকতে হবে। ওই ম্যাথই আমার জীবনে চলে আসছে, এবং এখন আমি সারা জীবনে ম্যাথই করে যাচ্ছি। তো ভাগ্যের নির্মম পরিহাস। তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনি ম্যাথ বুঝেন না এটা বিষয় না, আপনি যদি বোঝার চেষ্টা করেন দেখবেন যে আপনি আরো বেশি ভালো পারছেন। তো লেগে থাকতে হবে, লেগে থাকলে ওইটার সাথে আপনার হচ্ছে অ্যাটাচড করে দিবে। মেন কথা হচ্ছে আপনার তাকওয়া ঠিক রেখে আপনি যদি কোনো একটা জিনিসের পেছনে দৌড়ান, ওই মানে হচ্ছে যে দেওয়ার সে বিরক্ত হয়ে আপনাকে দিয়ে দিবে যে এ এত দৌড়াচ্ছে, ঠিক আছে যাও, দিয়ে দিলাম তোমাকে, নাও। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনি এই জিনিসগুলো জানতে পারবেন। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন শেখা আগের চাইতে সহজ, এবং আগের চাইতে এই বিষয়গুলো অনেক মানে অনেক অনেক সহজ আর কি। তো শুরু করেন ইনশাল্লাহ, মানে ভয় নাই আর কি এসব ব্যাপারে।
ভাই আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনি ওই যে পিএইচপি মানে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট আর পিএইচপি এই চারটা দিয়ে কি সব ধরনের মানে এনি কাইন্ড মানে ওয়ার্ল্ডে যা কোনো কিছু এক্সিস্ট করে সব ধরনের ওয়েবসাইট অথবা ওয়েব সফটওয়্যার বানানো পসিবল কিনা, সম্ভব কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100% পসিবল। এটার সাথে কিছু স্পেশাল টেকনিকের প্রয়োজন হয়, যেমন ধরেন সার্ভার ম্যানেজমেন্টের কিছু টুকটাক ব্যাপার আছে, বা ধরেন এফিসিয়েন্সি কিভাবে হয় সেটার ব্যাপার আছে, একদম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর কিভাবে কাজ করে সেসব জিনিসগুলো। তো এগুলো আপনি আস্তে আস্তে জানতে পারবেন, মানে আপনার জানার ইচ্ছা থাকলে টুকটাক করে একটা নির্দিষ্ট সময় আপনি রাখবেন শুধুমাত্র রিল্যাক্সড লার্নিং এর জন্য। এই লার্নিং ট্র্যাকগুলো আপনার যখন টুকটাক করে ইনকাম আসবে, আমি কিছু কিছু সময় রাখি হচ্ছে একদম রিল্যাক্স লার্নিং, আমি হচ্ছে ওইগুলা স্টোর করে রাখি ইউটিউবে। ওয়াটস লেটার নামে একটা ফিচার আছে, আমি ইউটিউবে সার্চ করি, করে যদি দেখি যে এটা ইন্টারেস্টিং, আমি নির্দিষ্ট সময় শিখি না। আবার আমার এমন এমন নির্দিষ্ট কাজ আছে, সেটা আমার বউ জানে, যে আমি ওই কাজগুলা ওরা আশেপাশে থাকলে করিই না। মানে তারা যখন ওই যে ভোরবেলা উঠে তারা হচ্ছে ঘুমায় থাকে, আমি ফজরের নামাজ পড়ে ওই সময় ওই কাজটা করি। আমি যখনই বলি যে আমার একটা কাজ আছে, ও বুঝে যায় যে আসলে ঘটনা কি, কখন করবে। তো ওই কিছু কিছু ওই রকম কি পয়েন্ট আছে, ওই পয়েন্টের জন্য আপনি কিছু কিছু টিউটোরিয়াল সেভ করে রাখবেন, ওয়াচ লেটার বা একটা জায়গায় সেভ করে রাখবেন, তখন ওই জিনিসগুলো দেখবেন। দেখলে কনসেপ্ট ক্লিয়ার হলে এগুলা ব্যাপার না আর কি। আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে, আপনাকে ধন্যবাদ। এখন হচ্ছে সম্রাট ইসলাম, হ্যাঁ। ভাই আমি যখন প্র্যাকটিস করে গ্রুপে আমি আপলোড দেব, তখন আমার কোডগুলো শেয়ার করার জন্য আমি কোড পেনে যখন আপলোড দেই, তখন যে কোয়েরি সিডিএন বা যে কোয়েরি ফাইলটা একটু লোড হতে একটু প্রবলেম হয়। যে এই ক্লাসগুলোর আমার এই কোড পেনে একটু প্রবলেম হয়েছে, এগুলো আমি গিট হাবের কোড শেয়ার করে আমি গিট হাবে গ্রুপে পোস্ট করছি। কোনো প্রবলেম হয় ভাই এটা? প্রবলেম নাই, বাট এইচটিএমএল সিএসএস এর গুলো আসলে গিটহাবে দেওয়াটা একটু না, ঝামেলাপূর্ণ। যেগুলা কোড পেনে দেওয়া গেছে আমি ওইগুলা কোড পেনে দিছি, আর যেগুলা একটু যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট একটু কোড পেনে প্রবলেম করতেছে ওইগুলা শুধু আমি গিট হাবে দিছি। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, গিটহাবের একটা সিস্টেম আছে, গিটহাবে ওয়েবসাইট হোস্ট করা যায়, সেটা সম্পর্কে একটু ভিডিওগুলো সার্চ করেন, প্রয়োজনে জি ভাইয়া, আমি ওই রকম করেই দিছি। হ্যাঁ, তাইলে সমস্যা নাই। মানে ওই রকম করে যদি দেন যে ক্লিক করলেই ওইটা কি আছে দেখা যাচ্ছে, তাইলে সমস্যা নাই। কিন্তু জি ক্লিক আমি করতে হলে কোড চলে না। আমি আমি একটা লিংক দিছি, ফাইলের লিংক আর একটা লাইভ সাইটের লিংক, দুইটা লিংক নাইস, হয়তো আমি দুইটাই দিয়ে দিছি। নাইস, নাইস, এরকমই চাচ্ছিলাম, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। জি ভাই, ধন্যবাদ। ওকে, নেক্সট হচ্ছে সোহেল ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ও, আমি একটু বলতে চাচ্ছিলাম, আমি তো একটা জব করি যার জন্য আসলে ইয়াগুলো কন্টিনিউ করতে পারি না। ধরো সবগুলো ইন টাইমে দেওয়ার চেষ্টা করি, কিন্তু একটু ডিলে হয়ে যায়। এটা নিয়ে কি কোনো প্রবলেম আছে কিনা? আমি কন্টিনিউটি রাখতেছি, বাট ইন টাইমে অনেক সময় হচ্ছে না। প্রবলেম নাই, একটু স্লো আগাচ্ছেন। সো উপায় নাই, যেহেতু কোনো সমস্যা নেই, আপনি আগান, কোনো সমস্যা নেই। চেষ্টা করতেছি, তার কারণ হচ্ছে আসলে অনেক কিছুই শিখেছি, বিশেষ করে যে কোয়েরি বিষয়টা, এটা আসলে একেবারেই নতুন শিখতেছি, বা ক্যারোসেলের ব্যাপারটা একেবারেই নতুন শিখতেছি। একদম একটু আস্তে আস্তে মানে মাথার উপর দিয়ে যাচ্ছে মাঝে মাঝে, এই জন্য একটু দেরিছে আর কি। কোনো এই একটা অসুবিধা নেই, বিষয়। আপনি ধৈর্য ধরে শিখতে থাকেন, কোনো সমস্যা নেই, দেরি হলে কোনো যে সমস্যা আমার নেই। একটু টার্গেট আছে এই সাইডেই একটু মানে নিজেকে ডেভেলপ করা। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ, শুভকামনা। হ্যাঁ, জি, মিনহা বলো। অনেক ধন্যবাদ। মিনহা শেখ। স্যার, আমি যখন গণিতে ৮০ও পাই তখন আমার আম্মু বকা দেয় আমাকে। এটা তো ঠিক না, 80 পাইলে তারপরে বকা দেয়, এটা তো বকা যাবে না। তো তোমার আম্মুকে এবং তোমার আব্বুকে আমি কড়া করে বকা দিয়ে দিব, যাতে তোমাকে যেন বকা না দেয়। আর তুমি হচ্ছে একটা কাজ করবা, তুমি হচ্ছে আমাকে জি ওই যেই গণিতগুলা তুমি মানে করতেছো ক্লাসে, সেই গণিতগুলোর পিএইচপি ভার্সন আমাকে সেন্ড করবা। যে আজকে আমি হচ্ছে এই মানে গণিতটা শিখে আসছি, সেটার পিএইচপি ভার্সন হচ্ছে এটা। এগুলোই হচ্ছে আমাদের আগামী দিনের জবাব, ঠিক আছে? আমরা এগুলা দিয়েই জবাব দিব। তো তুমি হচ্ছে ওইগুলা করে কনসেপ্টটা করে আমাকে ওই একটা করবা, একটা কোড পেনে বা হচ্ছে যে কোনো জায়গায় একটা
কোড স্যান্ডবক্স ডট আইও এখানে করে লিঙ্ক পাবা, ওই লিঙ্ক শেয়ার করে আমি পরবর্তীতে দেখাই দিব, বাট তুমি এগুলা প্র্যাকটিস করতে থাকবা, যেই যেই গণিত আছে সেই সেই গণিতগুলা যাতে পিএইচপিতে তুমি কনভার্ট করতে পারো। জি স্যার, আমি আবার বাবাকে বলবো যাতে আমাকে একবার বুঝিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, শিওর, দেখবো। বুঝাই দিবে। ওকে। তারপরে আবার আমি যদি কোডিং এ মানে কোনো কিছু না বুঝতে পারি, আমি বাবাকে বললো, বাবা বুঝাই দেয় না যখন, তখন আমার কান্না এসে পড়ে। কিন্তু আবার যখন আমি মানে দ্রুত পেরে যাই তখন আমার খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, হয়তো বাবা একটু ব্যস্ত থাকে এই জন্য হয়তো একটু বুঝাই দেওয়ার সময় পায় না। বাবা তো বুঝাইতেই চায়, বাবার কাজের পাশাপাশি যতটুকু পারে বুঝাই দিবে ইনশাল্লাহ। তুমিও তোমার থেকে ট্রাই করো। হুম। ঠিক আছে মিনহা, ভালো থাকো। নেক্সট হচ্ছে জি স্যার। আদনান। ভাই, আপনার এখানে তো বলা হয়েছে যে আপনি অলওয়েজ সবসময় বলেন যে প্র্যাকটিসের উপরেই নাই, মানে কোনো বিকল্পই নাই। এখন আমরা তো যেভাবে মানে কাজ করার পাশাপাশি আইসা যে যত চেষ্টা করি, যত রুগী করার পর একেবারে রাত্রে 3টা 3:30 4টাও বেজে যায়, তারপর আবার সকালবেলা প্যারার মনে যাওয়ার জন্য ঘুমাইতে হয়, কিছু করার থাকে না। তো মাঝখানে অনেক কিছু ঝামেলার কারণে ক্লাসও পিছিয়ে গেছি। কিন্তু আমাদের যে টাইমটা মানে ক্লাসটাই মানে কন্টিনিউ করার জন্য, এটা সময় দিয়ে সাবমিট করার জন্য, এটাই ই করা এক্সট্রা তো সময় পাইতেছে না। তো যার কারণে চিন্তা করছি ঈদের পরে আপনার টোটালি মানে চাকরি ছেড়ে দিব। আর আমি ফোকাস রাখছি হচ্ছে আপনার যে অফলাইনে যে ক্লাসটা, ও যে আপনার ভেড়ামারা এখানে, ইনশাল্লাহ আমি ওইটা অ্যাটেন্ড করার যা করার লাগে আমি কি ফুল আচ্ছা, মানসিক ওই প্রস্তুতি নিচ্ছি চাকরি যে ঈদের ছেড়ে পরে দেওয়া করবো। কিন্তু আমি রেকমেন্ড করি না, চাকরি না ছেড়ে না না, শেখা এটা রেকমেন্ড করি না না। আমার আসলে সবার একটা স্ট্রাগল এভাবে দেখলাম যে হয়তো অনেক ভাবে অনেক ধরনের করছি তো, কিন্তু এখন আর চাকরির ইচ্ছাই নাই টোটালি। কিন্তু আমি যেটা যেহেতু কনসেন্ট করছি যে আমি এই লাইনে প্রফেশনাল ভাবে নিব, আমি এটাই এই জন্য যা যা করার লাগে আমি করবো আর কি, সেটাই আর কি বললাম। তো এখন তো মানে এইভাবে চাকরির পাশাপাশি যেই টাইমটুকু পাইতেছি মানে ই না আর কি। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু, যেমন আমি 13 নম্বর ক্লাস পর্যন্ত সাবমিট করছি, কিন্তু এই যে এখনো মানে 16 শেষ তো 17 চলতেছে এমনি। তো এই কারণে আর কি ডিসিশন নিলাম আর কি, বুঝতে দেখি। পারছি, আপনাকে আমি একটু বিস্তারিত বলি এ কারণেই, আমি কিন্তু একদম ছোট থেকেই কাজকর্ম করে অভ্যস্ত। মানে পড়ালেখা করে অনেক বিশাল বড় কিছু করে ফেলবো এরকম ইয়ে ছিল না, কিন্তু আমার মাথায় একটা জিনিস ছিল, আমার সব সময় আয় ইনকাম থাকতে হবে। মানে এইটা হচ্ছে আমার মাথায় ছিলই, মানে যে কোনো কিছুতেই, মানে হচ্ছে আহ, যে কোনো কিছুতেই আমার ইনকাম থাকতে হবে, এইটা কিন্তু আমার মাথায় অলওয়েজ আছে। এবং ইনকাম সোর্স হারানো যাবে না, ইনকাম সোর্স কিন্তু অলওয়েজ রাখতে হবে। এইটার পাশাপাশি আপনি হয়তো ইনকাম সোর্সটাকে অন্য জায়গাতে ইয়ে করতে পারেন, চাকরি ছেড়ে না দিয়ে আপনি যদি অন্য একটা কোনো পার্ট টাইম কোনো কিছু করেন বা যে কোনো কিছু করেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এটা সাস্টেইনেবল হবে। তাছাড়া আপনি চাকরি ছেড়ে পড়াশোনা ছেড়ে এই কাজের পেছনে আসবেন, নট রিকমেন্ডেড, একদমই নট রিকমেন্ডেড। সো আপনি এটা অবশ্যই মাথায় রাখবেন যে যে কোনো কিছু অবশ্যই যেন ইনকাম সোর্স থাকে। এবং পড়াশোনা থাকলে পড়াশোনা করতে হবে, পাশাপাশি আপনি কাজ শিখেন। টাইম আছে, টাইম চলে যাচ্ছে না, মানে আপনার হয়তো একটু দেরি হবে, কিন্তু এটা কিন্তু ইয়ে করতে হবে। আমি কিন্তু আমার পিএইচডি গবেষণা ছাড়ি নাই, আমি মাঝে মাঝেই আমার ওই ফাইলগুলোতে হাত বুলাই, চোখ বুলাই, আহারে আমি যদি একটু টাইম পাইতাম আমি হচ্ছে এটা করতে পারতাম বোধহয়। কিন্তু যেটা হয়েছে কোভিডের পরে আমাদের কোম্পানি যেহেতু রেস্টোরেশন সার্ভিস দিই আমরা, ওই যে আপনার ধরেন হচ্ছে রিকভারি সার্ভিস, বিশেষ করে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা এই টাইপের ক্লায়েন্ট আমাদের, সেই কারণে কোভিডের পর থেকে আমাদের অনেক চাপ, এবং সেই চাপটা আজও পর্যন্ত কমে নাই। আলহামদুলিল্লাহ, এটার জন্য অবশ্যই আলহামদুলিল্লাহ, কারণ অনেকেরই জব চলে গেছে, আর আবার আমার দেখা যাচ্ছে কাজ বেড়ে গেছে। এক এক জায়গায় এই কুল ভাঙে উকুল ঘরে, ব্যাপারটা এরকম। তো আমি যেটা রেকমেন্ড করি, অলওয়েজ ইনকাম সোর্স সলিড থাকবে, পাশাপাশি আপনি হচ্ছে কাজ শিখবেন। পড়াশোনা সলিড থাকবে, পাশাপাশি আপনি কাজ শিখবেন। এইটা না করলে ধরা খাবেন, কারণ এইখানে ওইভাবে একদম ডাই হার্ড আপনি এসে কোনো কিছু করে ফেলবেন, ব্যাপারটা এরকম না, আপনাকে আস্তে ধীরে মানে আগাইতে হবে। তো আশা করি আপনি আমার পরামর্শটা মাথায় রাখবেন। জি জি। তারপরেও একটা থাকবে যে সবাই তো দেখেন তো, সবাই যেভাবে বলছেন আপনার উপর আছে, তো কিছু কিছু দুই একজনকে হয়তো যদি ওরকম ভাবে একটু সুযোগ দিন, যে যে যারা খুব ইচ্ছাকৃত মানে ইচ্ছা আছে যাদের। তো তারপর যেটা আপনার ইচ্ছা তা অবশ্য আপনারটাই করবেন আর কি, ওটা একটা রিকোয়েস্ট থাকবে আর কি। হ্যাঁ ইনশাল্লাহ, ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। নেক্সট হচ্ছে মশিউর রহমান। আসসালামু আলাইকুম।
ভাই জি বলেন। আসলে আমি ওই আগের ভাই যে প্রশ্ন করলো ওটার কাছাকাছি আর কি। আমি নিজেও জব করি, তো জবের পাশাপাশি মানে এটা সময় দেওয়াতে মনে হচ্ছে যে আমি দুই নৌকায় পা দিয়ে আসলে হাঁটছি। কিন্তু আমার মানে প্যাশন আর কি এই মানে কোডিং এর এটাতে, যে আমার লাইফে আমি যখনই হোক আর কি এখান থেকে কিছু একটা করবোই। ভাই তো আমি লাস্ট কিন্তু মাইল ক্লাসে লাগাবো, বুঝছেন, আমি কিন্তু মাইল লাগাবো। মানে হচ্ছে জব ছাড়া যাবে না, এটা হচ্ছে না আহ, স্যার, মানে জব ছাড়ার প্রিপারেশন আমি এখনো নিইনি, কারণ একটা আসলে ইনকামের সোর্স রেডি না করে এটা তো আসলে ফ্যামিলি তো আছে, হুট করে তো এমন ডিসিশন আসলে নেওয়া যাবে না। কিন্তু নিজের আসলে প্যাশনটা আর কি এই জায়গাতে। বুঝতে তো পারছি, আপনার যদি মানে প্যাশন লাস্ট থাকে ক্লাসটায় আপনি যেটা কিন্তু দেখলাম আগায় যে যাইতে যে পারবেন। কোয়ারির যে কোয়ারির কোডগুলি আসলে দেখলে বুঝতে পারছি, কিন্তু ওই যখন ওয়ান বাই ওয়ান লাইন নিজে করতে যাচ্ছি তখন কিন্তু মানে গোলাই যাচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে চ্যাট জিপিটির হেল্প নিলে ওইটা ঠিক করতে পারছি, কিন্তু চ্যাট জিপিটি দিয়ে তো নিজের বেসিকটা ডেভেলপ হবে না এটা মনে হচ্ছে। না, কোনো আর টেনশন নাই, আপনি এইভাবে করে বেসিকটা ডেভেলপ করতে পারবেন। একবারে আসবে না, খুব দ্রুতও আসবে না, ইভেন আপনি ডেডিকেটেডলি আসলেও আসবে না, কারণ মানুষের শেখার কিন্তু একটা ইয়ে থাকে। তো মানে টেনশন নিয়েন না, জব ছাইড়েন না, মানে জব ছাড়া যাবে না আর এটা আর বারবার হচ্ছে বলছি। আমার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আমার কিন্তু মানে জ্বলন্ত আর কি মানে সামনে যে উদাহরণ সেটা হচ্ছে আপনি নিজেই। কারণ আপনি যখন আনন্দ কম্পিউটারে কম্পিউটার শিখতে আসেন, আমি কিন্তু তার আগে থেকে আর কি ওখানে যাইতাম। এবং আপনি আনন্দ কম্পিউটার থেকে মনে হয় শেখার পরে তারপরে রাতুল কম্পিউটারের ওখানে দিলেন, তারপর থেকে হয়তো ঢাকাতে আপনি করলেন, তারপরে লাস্ট আপনার প্রথম আমি আর কি আবিষ্কার করলাম যে একদিন পাবনা এডওয়ার্ড কলেজ একটা ওখানকার মানে ডিসি স্যার একটা সেমিনারে আপনার ইনভাইট করছিল। হুম হুম হুম। তো ওইটাতে দেখার পরে আপনি আপনি তো আমি আগে আপনার দেখছি, তো আমার এক ফ্রেন্ডের আর কি তখন জিজ্ঞেস করছিলাম বেড়ামারাতে। তো ও আর কি আপনার কথা বললো যে আপনার আর কি কিভাবে কিভাবে আর কি কোন স্টেপ বাই স্টেপ আসছেন। তো ওইটা দেখি আর কি মনে হয় যে যদি রাসেল ভাই আসলে এরকম ভাবে এই জায়গা থেকে এই পজিশনে আসতে পারে, অবশ্যই এটাতে যদি সময় দেওয়া যায় তাহলে অবশ্যই কিছু না কিছু করা সম্ভব। হ্যাঁ ইনশাল্লাহ, তবে আপনি আমার বাড়ি হচ্ছে আপনার পড়াশোনা করেন। ইতে কামালপুরে আর কি, ভেড়ামারার পাশে। তো হ্যাঁ হ্যাঁ, আমি প্রথম আমার থেকে পরে। আপনাদের দেখছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ভাইয়া, আপনার জন্য শুভকামনা। আশা করি আমার পরামর্শ মনে রাখবেন। আহ, অবশ্যই। আহ, মেয়েদের মধ্যে অনেকে কথা বলতে চাচ্ছে দেখছি, আগে প্রথমে তামান্না ফেরদৌসের কথা শুনে নি। তামান্না, বলেন আপনি কি বলতে চান। আচ্ছা, আমি বলতে চাই হচ্ছে যে আপনি যে বারবার বলেন ধৈর্য ধরে শিখতে থাকেন শিখতে থাকেন, এই ধৈর্য বাড়ানোর কি কোনো উপায় আছে? মানে আপনার ধৈর্য আপনি কিভাবে বাড়াইছেন বা কি, আমরা একটু শুনতে চাই। আচ্ছা, কঠিন প্রশ্ন। ধৈর্য বাড়ানোর আসলে ব্যাপারটা কি, প্যাশন থাকতে হবে। মানে হচ্ছে কোনো একটা কাজ, আমি একটা কাজ কমপ্লিট করছি, সেটার মোটিভেশন দেখতে হবে। ইভেন আরেকটা জিনিস হয় কি, আমরা খুব দ্রুত কোনো কিছু অ্যাচিভ করে নিতে চাই, এই জিনিসটা হওয়া যাবে না। আস্তে ধীরে আগাইতে হবে এবং আস্তে ধীরে কাজ করতে হবে। তো এই বিষয়গুলা মাথায় রাখলেই মোটামুটি মানে হচ্ছে ধৈর্য বেড়ে যাবে আর কি। আর আরেকটা জিনিস, কাজ করার জন্য কাজের পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ। কাজের পরিবেশ মানে হচ্ছে কি বলবো, কাজের একটা মানে নিজেদের একটা কাজের একটা ব্যাপার আছে, যে এই যে যেমন আমি এই ক্লাসটা নিচ্ছি, তো এই ক্লাসের জন্য যে পরিবেশ, সেই পরিবেশ সহায়ক আছে বলে আমি খুব সুন্দর করে ক্লাস নিতে পারছি, এই জন্য অনেক কথাবার্তাও আমি বলতে পারছি, ব্যাপারটা হচ্ছে এরকম। তো ধৈর্য বানানোর জন্য মূলত আমি হচ্ছে যেটা করি সেটা হচ্ছে যে রিয়েল লাইফ কোনো কিছু করার চেষ্টা করি। যে হচ্ছে রিয়েল লাইফ যে কোনো কিছু একটা সলভ করার ট্রাই করি। যেমন আমি পিএইচপি শেখার জন্য ওই যে স্ট্রাকচার, ভেরিয়েবল নিব, ভেরিয়েবল প্রিন্ট করব, ইফ এলস করব, এটা করা বাদ দিয়ে আমি কি করি, আমি একটা সেকশনে চলে যাই, এইচটিএমএল সেকশনকে পিএইচপি বানাই, ওইটা সেকশনে চলে গিয়ে ভেরিয়েবল নিয়ে ওই সেকশনটাকে হাইড শো করি। ইভেন যে কুয়েরির ক্ষেত্রেও, যে কুয়েরি আমি হচ্ছে ওই যে যেই ব্যাপারটা আছে, যে আমরা একদম ডিরেক্ট এইচটিএমএল ফাইলের ভেতরে আমি হচ্ছে কোড করি। কোড করার ফলে যেটা হয় যে আমি রিয়েল লাইফ কোনো কিছু একটা করতে পারছি, চেঞ্জেসটা দেখতে পারছি। আর আরেকটা ব্যাপার, মোটিভেশন বা ধৈর্য, এই জিনিসটা আসে হচ্ছে ওই যে আমি যে বললাম না একটু আগে, যে চাকরি ছাড়া দরকার নাই, পড়াশোনা ছাড়া দরকার নাই, ওই জায়গা থেকেও আসে। যখন কোনো একটা কাজ করে ডলার আসে, টাকা আসে বা কোনো একটা মানি আসে, তখন ওইটার প্রতি আমার ধৈর্য বেড়ে যায়, যে এটা শিখলে তো আমার আরো আসবে। তো ওই জায়গাতেও ধৈর্য মানে বাড়াইতে হবে আর কি, যে কোনো একটা কিছু আসতেছে, কোনো একটা কিছু ইয়ে হচ্ছে। বিশেষ করে যারা হচ্ছে আমাদের এখানে ছোট ভাই বোন যারা শিখতে চায়, তাদেরকে রিওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে।
যে তুমি এই কাজটা শিখো, এই কাজটা শিখতে পারলে তোমাকে এই জিনিসটা দেওয়া হবে। তো ওই রিওয়ার্ডগুলা দিলে তাদের মধ্যেও একটা ইয়ে আসবে। আর আরেকটা জিনিস, ছোট ভাই বোনদের আমরা ভবিষ্যৎ দেখাবো, যে ভবিষ্যৎ এরকম তোমার হইতে পারে তুমি এই জিনিসটা করলে। তো সেই ক্ষেত্রে তার হচ্ছে দেখা যাচ্ছে যে ওই জিনিসগুলো আস্তে আস্তে গ্রো করবে। তো লং স্টোরি শর্ট, ধৈর্য বাড়ানোর জন্য বেসিক্যালি কনসেন্ট্রেশনটা জরুরি। কনসেন্ট্রেশন দিতে হবে এবং রিয়েল লাইফ কোনো কিছু করে ওইটার প্রবলেম সলভিং যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটায় আসতে হবে, এবং পাশাপাশি টুকটাক আই ইনকামের ব্যবস্থা করতে হবে। আই ইনকামের ব্যবস্থা থাকলে এমনি ধৈর্য বেড়ে যাবে। তো থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। এখন হচ্ছে নাসরিন নাহার দিশা। ভাইয়া, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ। ভাই, আপনি বললেন হচ্ছে জ্যাম্প অথবা ওয়াম্প হচ্ছে ইনস্টল করতে, তো আমি ওয়াম্পটা ইনস্টল করতে পারি নাই। জ্যাম্প করছিলাম, কিন্তু সেখানে যে অটো যে ফাইল বা ফোল্ডার গুলা চলে আসে, সেখানে index.php আছে, এগুলা যদি আমি রিমুভ করে দিয়ে আমি নতুন করে ফোল্ডার করি, সেখানে index.php ফোল্ডার করি, ফাইল করি, তাহলে কি সমস্যা হবে? না, সমস্যা হবে না। বেসিক্যালি আমি তো ওয়ার্ম সার্ভার ইউজ করছি, ওখানে একটা ইন্ডেক্স ফাইল থাকতো যেখানে মূলত ওই যে যেই ফোল্ডারগুলো করতাম সেইগুলোর শর্ট লিঙ্কগুলো অটোমেটিক থাকতো। তো যদি ওই ফাইলটা ডিলিট করি সেক্ষেত্রে আমাকে ওই ফাইলটার ইউআরএল পাথটা ওই লোকাল হোস্টের পরে দিয়ে দিতে হইতো, এই আর কি ডিফারেন্সটা। কিন্তু ওইখানে যে কোনো ফাইল রাখলেই কাজ করবে। তবে আমি একটা উদ্যোগ নিতে অনুরোধ করছি, যারা বিশেষ করে একটু হালকা অ্যাডভান্স তারা একটা মিট আপ টাইপের করতে পারে। তারা হচ্ছে ওই পিএইচপি সার্ভার ইনস্টলেশনের যেই সব সমস্যাগুলো আমরা ফেস করি সেই সব সমস্যাগুলো তারা হচ্ছে ওই একটা গ্রুপ করে ফিক্স করে ফেলতে পারলো। সেই ক্ষেত্রে সুবিধা হবে আর কি, যে যার যার এই ধরনের প্রবলেম সেই ক্ষেত্রে। আর যারা হচ্ছে ম্যাকে প্রবলেমে পড়ছে তাদের জন্য আমি হেল্প করতে পারবো। তবে যারা ম্যাক ইউজ করে তারা তো মোটামুটি এদের টাকা পয়সা আছে, তো ওরা হচ্ছে আগে থেকেই দেখা যাচ্ছে জেনে এসে তারপর ইয়ে করছে, কারণ কেউ তো আর আকাশ থেকে উড়ে এসে হাতে একটা ম্যাক পায় না। তো তাদের দেখা যাচ্ছে হেল্পিং হ্যান্ড বা ওই টাইপের জিনিসপত্র থাকে। মানে বিষয়টা হচ্ছে যে টাকা পয়সা যার আছে তার আশেপাশে পাখি উড়ে আর কি, ব্যাপারটা এরকম। তো যাই হোক, আপনারা হচ্ছে একটা ইয়ে করতে পারেন, ছোট্ট করে একটা মিট আপ টাইপের করতে পারেন। প্রয়োজনে আমিও জয়েন করলাম, আমার যে এক্সপিরিয়েন্স আছে উইন্ডোজের সেটাও আমি ওখানে বললাম। তো আপনারা একটা এক্সট্রা করে উদ্যোগ নিতে পারেন। যারা মোটামুটি ধরেন টুকটাক এই টাইপের জিনিসগুলা জানা আছে, যে হচ্ছে বিভিন্ন টাইপের ইয়ে, আমারও টুকটাক কিছু জানা আছে, সেই জিনিসগুলা শেয়ার করে আমরা মূলত এই টাইপের প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারি। পিএইচপি প্রথম করছি তো এই জন্য কোড এডিটরে সমস্যা হচ্ছে। আর হচ্ছে আমি বিএস কোড থেকে যখন লাইভ সার্ভারটা দেখছি, তখন বারবার ডকুমেন্টেশনে সার্ভারে গিয়ে আমাকে রিলোড দিতে হচ্ছে। এটা কি লাইভ সার্ভার অটো ওপেন করা যায়? মানে এর আগে অটো ওপেন ভিজুয়ালি। করার দরকার নেই, আপনি রিলোড করে করেই করেন, সমস্যা নাই। লাইভ সার্ভারে অটো ওইটা করার জন্য অনেক কনফিগারেশনের প্রয়োজন হয়। যারা একদম বেসিক শিখছে তাদের রিফ্রেশ করে করে দেখাটাই বেটার আমি মনে করি। সেক্ষেত্রে মানে অনেক ধরনের প্রবলেম থেকে বাঁচা যায় আর কি, একটু সময় লাগে, বাট একটু সময় নিয়ে শিখলেও অনেক সমস্যা মানে হয় না আর কি। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে। আলামিন সবুজ, হ্যাঁ শুনেন, আপনার কাছে কিন্তু আমি চা অলরেডি পাঠাই দিছি। আপনাকে এই যে এখানে নির্দেশনা দিয়ে দিচ্ছি, আপনি হচ্ছে দেখে শুনে বুঝে যারা যারা কন্ট্রিবিউট করছে গ্রুপে এবং যারা যারা ভিডিআইটিতে আর্টিকেল লিখছে তাদের খুঁজে বের করে করে আপনাকে পাঠানো হচ্ছে 30 প্যাকেট চা। এবার চায়ের পরিমাণ বেশি, এর আগে ছিল 125 মনে হয়, এবার হচ্ছে মনে হয় 150 গ্রাম করে। এই 30 প্যাকেট চা আপনি আগামী 2 মাসের মধ্যে পাঠাই দিবেন। তো 2 মাসের মধ্যে পাঠিয়ে দিবেন বলতে আপনি যদি কাউকে না পান সমস্যা নাই, কিন্তু হচ্ছে একটু নিয়ম নীতি একটু হালকা শিথিল করে হলেও আপনি হচ্ছে উদার মনে পাঠাবেন আর কি। মানে একটা টার্গেট নেবেন যাতে মাসে আপনি 5 জনকে পাঠাইতে পারেন মিনিমাম। বলেন আপনার কি প্রশ্ন সেটা বলেন। ভাই আমার কথা শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে আপনাকে লিস্ট আমি করতে শুরু করেছি অলরেডি। আমি লিস্টটা, ওই ফাইলটাও অলরেডি আপনাকে শেয়ার করে রাখবো না। আর কিছু ইনস্ট্রাকশনেরও দরকার ছিল, সেটা অলরেডি পেয়ে গেলাম। এখন একটা কোশ্চেন ছিল, এটা যে আমরা যে গতবার কিছু পেয়েছিলাম তাদের কি কি এগেইন পাঠাবো নাকি নতুন গুলোরই সবারই পাঠাবো?
না, নতুনদের পাঠান, এটা তো জাস্ট একটা সুভেনির টাইপের, যারা পাইছেন তারা তো পাইছেনই, আর যারা পান নাই তাদের পাঠান, মানে ওকে, ঠিক ডাবল আছে, করে থ্যাংক ইউ ভাই। পাঠানোর আচ্ছা, দরকার আমি নেই। হচ্ছে যেটার জন্য হাত তুলেছি সেটা হচ্ছে আমি একটা ওই স্লিক স্লাইডার নিয়ে কোশ্চিনটা, আমি গতদিন স্লিক স্লাইডার নিয়ে একটু কাজ করতেছিলাম, তো অ্যানিমেশন নিয়ে একটু ধাক্কা খাইছি। সেটা হচ্ছে অ্যানিমেটেড সিএসএস এর আগের ভার্সনটা খুব স্মুথ অ্যানিমেশন দিচ্ছে, কিন্তু নতুন যে ভার্সনটা ওরা রিলিজ করেছে এটাতে একটু অ্যানিমেশনটা খুব একটা ভালো লাগছে না, অনেক জোরে জোরে আসে, দূর থেকে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের আগের ভার্সন আমার কাছে ছিল, তো সেটা দিলে কি থিম ফরেস্ট স্ট্যান্ডার্ড হবে নাকি নতুনটাই দিতে হবে? না, ওটা দিলেই হবে। আর অ্যানিমেটের জন্য আমি কি করি জানেন, অ্যানিমেটের ব্যবহার হয় খুবই অল্প কিছু অ্যানিমেশন, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। অ্যানিমেট সিএসএস এ অনেক দেওয়া আছে, এত লাগে না। আচ্ছা, আচ্ছা, তো সেই জন্য আচ্ছা, আমি সাধারণত যেটা করছি যে ওই অ্যানিমেট সিএসএস থেকে ওইগুলাকে এক্সট্রাক্ট করে নিছি, যেহেতু সিএসএস আচ্ছা, আচ্ছা, করছি, সেহেতু জাস্ট হচ্ছে ধরেন ওই যে ফেড ইন আপ, মানে এরকম আমি হচ্ছে মনে হয় 6টা, জাস্ট হচ্ছে আমার সিএসএস ফাইলের লাইন ছিল হচ্ছে 24-25টা মতো। ওই সিএসএস ফাইলটা আমি একবার করে রাখছিলাম, আমি সব টেমপ্লেটে ধরেন ওইটা ইউজ করতাম, কারণ ওটা আমার আমি আপনার কাছ থেকে কপি করছিলাম, ওয়াল ক্যারাসেলে দেখাইছিলেন মেবি, ওটা দিয়ে থিম ফরেস্ট প্রজেক্ট ওই সময় অ্যাপ্রুভ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওই তো আপনি হচ্ছে ওই অ্যানিমেট সিএসএস ইউজ না করে আপনি জাস্ট হচ্ছে আপনার মতো করে আচ্ছা, ওই সিলিক সিলেটের ওই ক্লাসগুলো ধরতে পারতেছি না জাভা স্ক্রিপ্টে। স্লিক স্লাইডারে কি ক্লাস ধরতে পারছেন না? ওই যে অল ক্যারাজলে যেমন ক্যারাজল ডট অল ক্যারাজল ধরে ওই আপনার জাভা স্ক্রিপ্টের মধ্যে কয়েকটা লাইন লিখতাম, তো ওই সেম জিনিসটা আমি হচ্ছে অল ক্যারাজলে করতে পারছিলাম না। তো এটা অনেকেরই মনে হয় সহজ হবে যদি আপনি সিলিক সিলেটের একটু দেখায় দেন। মানে স্লিক স্লাইডারে অ্যানিমেশন, তাই তো? জি। ওকে, ঠিক আছে, আমি আমি হচ্ছে লিংক দিয়েছি, আমি করেছি কিন্তু অ্যানিমেটেড সিএসএস দিয়ে, অনেক জটিল হয়ে গেছে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমি হচ্ছে আহ, দেখে প্রয়োজনে একটা কোড পেন দিয়ে দিবনি। ওকে, আমি থ্যাংক ইউ ইদানিং ভাইয়া। মানে এই কয়দিন হইলো এত ব্যস্ত হয়ে পড়ছি, মানে ক্লাস নেওয়াই হ্যাঁ, মুশকিল হয়ে যাচ্ছে ইভেন, মানে এত এত কাজের চাপ, মানে হায়ার করতে পারছি না, কয়েকটা প্রজেক্ট ইয়ে হয়ে আছে, এই কারণেই মূলত একটু ঝামেলায় আছি আর কি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের যে পরিমাণ সময় দিচ্ছেন, ইফোর্ট দিচ্ছেন, এটা আমাদের জন্য অনেক কিছু। হ্যাঁ, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আজকে কিন্তু দোয়ার রাত, আপনাদের রাতে। অবশ্যই, অবশ্যই। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সবকিছু শিখতে পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, আর ওকে কোনো ভাই। কোশ্চেন আছে? উৎপল মন্ডল। ভাইয়া শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ। ভাইয়া আমি মূলত কোড মানে কোড লিখতে গিয়ে মানে সাইটের স্ট্রাকচার যখন তৈরি করতে যাই আমি মূলত ম্যাক্সিমাম কোডই চ্যাট জিপিটি দিয়ে লিখে ফেলি। লিখার পর সেটা আমি আমার নিজের মতো করে কাস্টমাইজ করে সেটা স্ট্রাকচার করি। মানে বলতে গেলে আমি 2-1 লাইনের বেশি কোড লিখি না দেখতে গেলে, আমি পুরোটাই চ্যাট জিপিটির উপর থেকে নিয়ে আসি। তো মানে আমি কি এভাবে কন্টিনিউ করব না আমি নিজে নিজে কোড লিখি? আপনি নিজে নিজে কোড লেখেন, যেহেতু এখন আপনি একদম বেসিক শিখছেন, তো বেসিক যেহেতু শিখছেন সেহেতু আপনার হচ্ছে এখন নিজে নিজে কোড লেখাটা বেটার। আপনি জাস্ট হেল্প নিতে পারেন, যে কোনো কিছু বুঝতে না পারলে এআই থেকে হেল্প নিতে পারেন, বাট পরবর্তীতে যখন আপনি একটু এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি জেনারেট করে ইউজ করেন। বাট এখন জেনারেট করে ইউজ করলে যেটা হবে, আপনার ব্রেনে ওইটাই ঢুকে যাবে যে জেনারেট করে ইউজ করি, আমার আর নতুন করে ইয়ে করার কি দরকার, আমি তো এডিট করে নিলেই হচ্ছে। তো এই কাজটা এখন করার দরকার নাই, অন্তত নেক্সট ধরেন 1 ইয়ার আপনি প্র্যাকটিস করেন, যাতে প্রত্যেকটা জিনিস আপনার নিজের হাতে লেখা থাকে এবং প্রত্যেকটা জিনিস যেন আপনি ডিবাগ করতে পারেন, মানে কোনো এই ভ্যালু এদিক ওদিক করলে কি হচ্ছে। পরবর্তীতে আপনি কাজ যখন আপনার প্রোডাকশন লেভেলের কাজ করবেন তখন দেখা যাচ্ছে আপনি ওইগুলো করেন, কিন্তু এখন শেখার জন্য অবশ্যই জেনারেট করার দরকার নাই। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ এটাই জানার জন্য। ওকে, নেক্সট লাস্ট কোশ্চেন, এটা হচ্ছে রাকিবুল ইসলাম। ভাই আমি যখন প্র্যাকটিস করি তখন মাঝে মধ্যে আমি যখন কোনো প্রবলেম ফেস করি ওটা ফাইন্ড আউট না করা পর্যন্ত আমি আর নেক্সট আগাইতে পারি না, এটা আমার একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে। এই জন্য আমি আপনার রিসেন্টলি অনেকদিন থেকেই আপনার ক্লাসে যে অ্যাসাইনমেন্ট গুলো পোস্ট করতে পারি নাই। এই আচ্ছা, এই আপনি যে কি আমার কোনো সমস্যায় পড়ছেন সেটার একটু ডিটেলস বলেন আমাদের, তো একটা গ্রুপে একটা আমি ভিডিও ডেভ দেন। মোড, আমি আপনি বললেন না ক্লাস 10 এর দিকে আপনি ডেভ মোড অন করা, যেটা আপনার শিফট ডি, আমি হ্যাঁ, এটা অনেকভাবে ট্রাই করছি বাট আমি কখনো সমাধান বের করতে পারি নাই এখন পর্যন্ত। আপনি গ্রুপে তারপর একটা আপনার পোস্ট দেন, গ্রুপে একটা পোস্ট দেন, দেখবেন যে অনেকেই দিয়েছি অনেক দিয়েছি ওইখান ধরনের। থেকে দিয়েছি, যেভাবে সমাধান বলছে আমি
বুঝতে পারি না অনেক সমাধান ওইখান থেকে। আচ্ছা, তারপরে বিষয়টা আপনার হচ্ছে মানে আপনাকে আমি শেখাই। এই যে ধরেন আমি একটা ফিগমা ফাইল ওপেন করি, জাস্ট দাঁড়ান 1 মিনিট। ডেভ মুডের ব্যাপারটা আমি আপনাকে একদম কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। ফিগমার ডেভ মুডটা যেটা, সেটা হচ্ছে ওরা বাই ডিফল্ট প্রিমিয়াম সার্ভিস করে ফেলছে, কিন্তু আপনি আপনার ফাইলে ডেভ মুড করতে পারবেন। তো যখন কেউ একজন আপনাকে একটা ফাইল শেয়ার করে, সেই ফাইলটাতে আপনি ডেভ মুড করতে পারবেন না, কারণ তার যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট না থাকে আপনি পারবেন না। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে ফাইলের ওনারশিপের অ্যাকাউন্ট প্রিমিয়াম হতে হবে। তো এই সমস্যার সমাধানের জন্য আপনি কি করতে পারেন, ফিগমা ফাইল কিন্তু এক্সপোর্ট করা যায়, এক্সপোর্টে জেএসওএন করা যায়, এবং এই ফাইলটাকে আবার ইম্পোর্ট করা যায়, অথবা সেভ অ্যাজ ফিগ, এই ফাইলে আপনি ফিগমা ফাইলে সেভ করতে পারেন। পরবর্তীতে ওই ফাইলটা ওপেন করলে ওই ফাইলের অনারশিপ কিন্তু আপনার হয়ে গেল। তো তখন কিন্তু আপনি হচ্ছে ওই জিনিসটাকে ডেভ মোড করতে পারবেন, ইয়ে করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু ওই ফাইলটা যদি আপনি আবার কারোর সাথে শেয়ার করেন, আপনার অ্যাকাউন্ট প্রিমিয়াম না হলে ওইটা ডেভ মোড হবে না, ব্যাপারটা এরকম। তো এটা নিয়ে আপনি একটা কাজ করতে পারেন, আপনি ডিজাইনার টাইপের যে গ্রুপগুলো আছে যারা ফিগমা এক্সপার্ট, ওখানে পাবেন অনেককেই। সেখানে একটা পোস্ট দিতে পারেন, যেহেতু আমরা ডেভেলপার তো অনেক সময় অনেক আপডেট মিস করি, কারণ ফিগমার আপডেট ট্র্যাক করা আমাদের কিন্তু কাজ না। তো সেক্ষেত্রে আপনি ওই টাইপের গ্রুপগুলোতে একটু জয়েন হয়ে ওইখানে একটা পোস্ট দিতে পারেন। দিলে দেখবেন যে হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম। তো এটা তো গেল ফিগমার প্রবলেম। তো এই টাইপের যেসব প্রবলেম হবে আপনি একটু পোস্ট দিয়ে জানান যে এই টাইপের কি, যাতে আপনি আটকায় না থাকেন। আচ্ছা, আর হচ্ছে আপনার ছোটখাটো সমস্যা আমি আপনার সমাধান না করা পর্যন্ত, ওটা বেশি বড় সমস্যা না, বাট আমি ওটা যদি আপনার বাদ দিয়ে যাই তাহলে কিন্তু সামনে আগাইতে পারতেছি। বাট ওইটা আমি বাদ দিতে পারতেছি না, বাট সমস্যা ওটা, বাট বাদ দিতে পারতেছি না সমাধান না হওয়া পর্যন্ত আমি এখানে আটকে আছি, এরকম বুঝতে এই যে পারছি, সমস্যা ফেস আটকায় থাকেন করতেছি। না, আটকায় থাকেন না, ওইটা প্রয়োজনে আপনি ধরেন আরো 2-3 দিন পরে সমাধান করেন, নেক্সট ডে মুভ করেন। পাশাপাশি ওইটা নিয়েও একটু ভাবতে থাকেন, ওইটা আপনার টু ডু লিস্টে রাখেন, ওইটার জন্য একটা টাইমিং রাখেন। কিছু কিছু সময় আছে যে আপনার হচ্ছে কোনো কোনো জিনিস শিখতে হলে স্পেশাল টাইমিং এর প্রয়োজন হয়, সেসব টাইমের জন্য ওয়েট করেন। কিন্তু আপনি হচ্ছে বসে থাকেন না, বসে থাকলে তো সময় নষ্ট হবে। তো সেই সময় যাতে নষ্ট না হয় আর কি। ধন্যবাদ, বুঝতে পারছি। ওকে ভাইয়া। আচ্ছা আবু জাফর ভাইয়া, আপনি কিছু বলতে চাচ্ছিলেন কিন্তু আপনার ওই যে হ্যান্ড রেইজ নাই, তো এই জন্য আপনাকে দেওয়া যাচ্ছে না। তো আপনি একটু বলেন, মানে এখন আপনি আনমিউট করে বলেন কি বলতে চাচ্ছেন। ভাইয়া, কিছু প্রবলেমের কারণে এই যে 9 নম্বর ক্লাস আহ, মোটামুটি 6 দিন থেকে ট্রাই করছি। মানে এই যে কাজের যে সবাই যে প্রশ্ন করলো যে আসলে জব ছেড়ে দেওয়ার বিষয়টা বললেন, তো সেই জায়গাতে আমি মানে সব কাজ গুছিয়ে নিয়ে কাজ করতে যখন যাচ্ছি 1-1.5 ঘন্টা কাজ করে আমি আবার আমাকে আবার ওখান থেকে উঠে যেতে হচ্ছে কম্পিউটার থেকে, আবার বসতেছি, এরকম একটা হচ্ছে। প্রথম থেকে কাজটা আগাইছি কিন্তু সমস্যার কারণে নেক্সট টাইপে যে আপনাকে কোনো প্রশ্ন করব কোনো ক্লাসের, সেই প্রশ্নগুলো করতে পারি নাই, কারণ আমি তো বুঝি না ওইগুলো তো আপনি যেগুলো শেখাচ্ছেন। সেক্ষেত্রে মানে আমি চুপচাপ দর্শকের সারিতেই থাকি। বুঝতে পারছি, অসুবিধা নাই, আপনি করতে থাকেন আর স্ট্রাগল করে করে শিখতে হবে। মানে আপনি যে ধরেন একবারে সব বাদ দিয়ে বসে শিখবেন, মানুষের ব্রেন ওইভাবে কাজ করে না, মানুষের ব্রেন সবসময় ভেরিয়েশন চায়, শেখার জন্যে হোক আর খাওয়ার জন্যই হোক। আপনার হচ্ছে বন্দিদের যখন একই খাবার দেওয়া হয়, সেটা ধরেন একদম পোলাও মাংসও যদি প্রতিদিন দেওয়া হয় আপনার ভালো লাগবে না। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি হচ্ছে কাজ করবেন, কাজের পাশাপাশি এসে বসবেন, ওইভাবে করেই আপনাকে আস্তে ধীরে শিখতে হবে আর কি। একটু সময় লাগবে, একটু সময় লাগবে, কিন্তু আপনাকে লক্ষ্য ঠিক রেখে আপনার জায়গা মতো আগায় যাইতে হবে, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনি পারছেন আর কি। তো ব্যাপারটা চেষ্টা এরকম। করছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ হতাশ হবেন না, ইনশাল্লাহ দেখবেন যে ভালো কিছু হবে সামনে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে, আরো কি প্রশ্ন নিব? তানভীর, আমার আজকে ছুটি তো এই জন্য আপনাদের প্রশ্ন নিচ্ছি অনেক আর কি। জি ভাইয়া, আমাদের হচ্ছে যে আপনি ওই আমাদের জাভা স্ক্রিপ্ট যখন করেছেন শিকুন ডট থেকে আপনি কিছু ক্লাস করতে বলছিলেন, এরপর জেকুইরি ওয়েবসাইট যে এগুলো ওগুলো করতে বলছিলেন। এখন আমাদের হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট জেকুইরি ক্লাসগুলো আমার হচ্ছে 2-3 বার করে দেখতে হচ্ছে, কারণ একবার দেখে আমি বুঝতেছি না। এর পাশাপাশি যদি ওই যে বাকিগুলো দিচ্ছেন ওগুলা করে এরপর তো আর এক্সট্রা আরো নিজে থেকে কিছু করার জন্য ওই সময়টা আসলে মেনটেন করে হচ্ছে না, পিছিয়ে যাচ্ছে আর কি। তো এখন আমি আর 14 পর্যন্ত করছি, আহ, আরো বাকি আছে ক্লাস। এখন আবার পিএইচপি শুরু হয়েছে। সব মিলে হচ্ছে যে এক্সট্রা যে প্র্যাকটিস ওইটা তো আসলে করা হচ্ছে না।
কিভাবে করা আচ্ছা, ভালো? বুঝতে পারছি। আপনার হচ্ছে এটা তো গণমানুষের প্রশ্ন। অনেকেই আপনার এরকম, আপনি একা না, এরকম অনেকেই পিছায় আছে বা ইয়ে হয়ে আছে। বিষয়টা হচ্ছে আমি একটা ইন্ডেক্স ধরাই দিচ্ছি আপনাদের, বাট আপনারা টাইম পাবেন এটার জন্য। যেমন আমি চিন্তা করছি, আম, রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ একটা মাস আমার জন্য বিশেষ করে, এবং প্রতি রমজানেই আমি চেষ্টা করি আগের রমজানকে ছাড়াই যাওয়ার জন্য। এবং এটা শুধু হচ্ছে রমজানের জন্য না, আমি প্রত্যেক ইয়ারে চেষ্টা করি আগের চাইতে এবার বেশি সবকিছুই হবে। যেমন ধরেন যেখানে যেখানে আমার ল্যাকিংস আছে, তো আমি চিন্তা করছি রমজান মাসে আমি হচ্ছে ক্লাস নিব না। নিলেও হয়তো খুবই অল্প। তো সেই ক্ষেত্রে আপনারা একটা ভালো অ্যামাউন্ট অফ টাইম পাবেন এই ক্লাসগুলো মেক আপ করার জন্য। প্রয়োজনে রমজান মাসে যেই ইয়েগুলো হচ্ছে, কারণ আমার জন্য খুব টাফ হয়ে যাবে, কারণ আপনার হচ্ছে আমাদের এখানে হচ্ছে খতম তারাবি হবে। আর সারাদিন রোজা রেখে আমি যেরকম কথা বলতে পারবো না। 1 ঘন্টা কথা বললে আপনার গলা ব্যথা করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার এই নামাজ পড়ে এসে ক্লাস বা ইয়ে নেওয়া, এর পাশাপাশি আমাদের কোম্পানিতে এই সময়টা খুবই একটা টাফ ইয়ে যায়। বিশেষ করে নতুন বছরের পরে অনেক প্ল্যান এক্সিকিউট হয়, অনেক নিয়ম চেঞ্জ হয়, সেসব সাথে মানে অ্যাডাপ্ট করার জন্য হলেও আমাকে বেশ একটা স্ট্রাগল করতে হয়। তো সেই জন্যই মূলত রমজান মাসে হয়তো ক্লাসের পরিমাণ উল্লেখযোগ্যভাবেই কমে যাবে। অ্যাক্টিভিটিস থাকবে, টেক্সট টাইপের অ্যাক্টিভিটিস থাকবে, কিন্তু এই যে ভয়েস টাইপের থাকবে না। হয়তো আমি কিছু ভিডিও সিরিজ বানাইতে পারি, কুইক সিরিজ, সেইগুলাতে হয়তো কিছু কিছু জিনিস আমি দেখাই দিলাম। কিন্তু ক্লাসের পরিমাণ কমে আসবে। সেই ক্ষেত্রে আপনি প্র্যাকটিস করার একটা ভালো টাইম পাবেন। আর টাইম পাওয়ার জন্য আসলে ঘুম কমাইতে হবে। মেইন কথা হচ্ছে এটা, আমি যতজন লার্নারদেরই দেখেছি তারা হচ্ছে ঘুম কমাইতে না পারার কারণেই মূলত তাদের টাইম কমে আসে। কারণ হচ্ছে ভোরবেলা থেকে কাজ ওই সময় করলে আসলে টাইম ম্যানেজ করা বিষয় না আর কি। তো ওইভাবে করে আমি আশা করি আপনারা টাইম ম্যানেজ করে আগাইতে পারবেন আর কি, ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে হাসান। ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাই একটা ওপিনিয়ন নেওয়ার জন্য আমি আসলে প্রশ্নটা করতেছি। আমি হচ্ছে আহ, কিছু মাস ধরে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতেছি এবং 2টা থিম আমি করছি বেসিক লেভেলে। তো এইচটিএমএল টেমপ্লেটও করছি একটা দুইটা। তো আমি দেখতেছি এখন যারা থিম ফরেস্টে আপনার টেমপ্লেট আপলোড করতেছে খুব বেশি সেল হচ্ছে না। এখন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এখন 2025 সালে এসে কি এই টেমপ্লেটে নিয়ে কাজ করা উচিত কিনা, থিম ফরেস্টে আপলোড করা, এই রুটে আসলে ঢোকা উচিত কিনা আসলে 2025 সালে এসে? আচ্ছা, বিষয়টা হচ্ছে থিম ফরেস্টে কিন্তু কেউ দীর্ঘদিন থাকে না। মানে হচ্ছে থিম ফরেস্ট দিয়ে হয়তো কাজ শুরু হয়, সেই এক্সপিরিয়েন্স দিয়ে সে হচ্ছে অন্যান্য জায়গায় চলে যায়। তো যেহেতু থিম ফরেস্টে আপনি একদম বেজ এক্সপিরিয়েন্স নিয়েই এসে আসতে পারবেন, ইভেন এমন অনেককেই আমি জানি যারা থিম ফরেস্টের টেমপ্লেট দিয়ে রিজেক্ট হয়েছে, বাট তারা অন্য জায়গায় ভালো করছে। অন্য জায়গাতে ইভেন তাদের নিজেদের এখন কোম্পানি আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি ওইটাকে টার্গেট করে যে ওইখানেই পড়ে থাকবেন, ব্যাপারটা তা না। আপনি ওইখানে টার্গেট করে এক্সপিরিয়েন্স নেবেন কিছু, দেখবেন যে মার্কেটটা কীরকম। আপনার তো একটা এক্সপিরিয়েন্স হচ্ছেই, সেই এক্সপিরিয়েন্স দিয়ে আপনি অন্য জায়গায় জব নেওয়া বা অন্য জায়গায়, মানে ওটা একটা সিঁড়ি আর কি, ওই সিঁড়ি হিসেবে ব্যবহার করে ওইখান থেকে মুভ করতে হবে। আমি নিজেও তো এক সময় প্লাগ ইন ইয়ে করছি, পরে আমি দেখছি যে না, আমার জন্য এটা না। আমি যেহেতু একটা জব করছি ভালো, আমি এটাতেই কনসেন্ট্রেশন দেই। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এদিকে আমার আরো বেশি ভালো হয়েছে। আবার অনেকেই দেখা যাচ্ছে যে আমার একটা কোম্পানি ছিল লেজি পার্সনস নামে, যেটাকে আমি সেল করে দিছি। সেই কোম্পানিতে এখন ধরেন হচ্ছে প্রায় 35 থেকে 36 জনের ইয়ে, এই কোম্পানির প্লাগ ইন কিন্তু আমারই তৈরি করা ছিল। আমি টোটাল কোম্পানি সহ তার কাছে সেল করে দিছি, সে ওইটা নিয়ে ভালো আপনার প্লাগ ইনের ইয়ে করছে। তো এক একজনের বিষয়টা এক এক দিকে থাকবে। তো আপনি যেটাকে টার্গেট করবেন সেখানে দিয়ে আপনি জাস্ট এক্সপিরিয়েন্স নিয়ে ওই জায়গা থেকে আপনি মুভ করবেন। মুভ করে আপনি অন্যদিকে যাবেন আর কি, জাস্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ইউ ক্যান গো। মানে আপনি ওইগুলা করতে পারেন, কোনো অসুবিধা নাই। ওকে, ধন্যবাদ ভাই। ওকে, আরো কি প্রশ্ন নিব? ফয়সাল আহমেদ। ফয়সাল ভাই বলেন। আপনার মনে হয় মাইক্রোফোন ঠিক মতো কাজ করছে না, আনলক হয়েছে, আনমিউট হয়েছে, বাট শোনা যাচ্ছে না।
ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলেন। ভাই বিষয়টা হচ্ছে আমি প্রায় অনেক দিন ধরেই চেষ্টা করতেছি প্রোগ্রামিং শেখার জন্য, আমি শুরু থেকে পিএইচপি নিয়ে, কিন্তু আমার কনসিস্টেন্সি তাই না। আর এক না কাজ করলে দেখা যায় কি আধা ঘন্টা 40 মিনিট, এর বেশি কাজ করা যায় না। এই এই বিষয়টা কিভাবে কন্টিনিউ মানে ভাই, আধা ঘন্টা রেগুলারিটি 40 মিনিট অনেক টাইম। আধা ঘন্টা 40 মিনিট যদি কনসেন্ট্রেশন দিতে পারেন, মানুষের ব্রেন এমন ভাবে ডিজাইন করা, সে 45 মিনিটের বেশি কোনো কিছুতেই কনসেন্ট্রেশন দিতে পারে না। তো 45 মিনিট এই জন্য একটা স্ট্যান্ডার্ড টাইম ফর ক্লাস। তো এই জন্য আপনার হচ্ছে বিষয়টা মাথায় রাখতে হবে। আপনি এই টাইমেই ইয়ে করেন, বাইরে একটু ঘোরাঘুরি করেন, একটু বাইরে থেকে ঘুরে আসেন, বা অন্যান্য টাস্ক করেন, একটু লেখালেখি করেন বা এই টাইপের। তো বিষয়টা হচ্ছে যে আপনি একে ধারে বসে যে শিখতে হবে ব্যাপারটা তা না। ওই 35 মিনিট বসে আপনি একটু অন্যান্য কাজ করে আবার এসে আবার 35 মিনিট বসেন, এভাবে করে করলেই হবে, সমস্যা নাই। ঠিক আছে ভাই। ওকে সবুজ ভাই, আসলে কোম্পানিটা এটাও আমার ছিল। এটা হচ্ছে আরেকজনকে দিছি, সেও চালায় না। কিন্তু ওই প্লাগইনের কোম্পানির আর কি মানে অনারশিপ, মানে ওইটার ইনফরমেশন ডিসক্লোজ করতে চাচ্ছি না, যেহেতু তারা একজন বাংলাদেশে খুব বড় একটা কোম্পানি। তারা দেখা যাচ্ছে ওই আগের কথা মনে করলে একটু মন খারাপ করতে পারে। সো তাদের অনুমতি ছাড়া, আর অনুমতি তো নেওয়ারও কোনো প্রয়োজন নাই, বাট জাস্ট জেনে রাখলেন আর কি, কিন্তু কোনটা যে সেটা জানার দরকার নাই আর কি। ওকে, নাদিম ভাই, আপনার প্রশ্নটাই হচ্ছে শেষ প্রশ্ন, বলতে পারেন। হ্যাঁ ভাইয়া, ধন্যবাদ আবারও সুযোগ দেওয়ার জন্য। বলছিলাম যে আমি কোড পেনে অনেক এরর গুলা আসে, তো কোড পেন থেকে অটোমেটিক আমাকে সাজেস্ট করে যে হ্যাঁ এখানে এরর আছে, এগুলো আমি ইজিলি ফিক্স করতে পারি। কিন্তু ঘটনা হচ্ছে কোড পেনের সহায়তা নিয়ে এত সহজে এরর ফিক্স করাটা কি শেখার প্রাথমিক পর্যায়ে কি ভালো কিছু হবে না? ওইটা না করে মানে নিজের মতো করে শিখবো? আপনি প্রথম প্রথম নিজের মতো করেই করেন, পরবর্তীতে আপনি ওইখান থেকে দেখেন যে আসলে ভুলটা কোথায় বের হচ্ছে, ওইগুলাও দেখার চেষ্টা করেন, এবং হচ্ছে আইডেন্টিফাই করার চেষ্টা করেন যাতে করে ভুলই না হয়। সেক্ষেত্রে আপনার এররটা রিডিউস করতে পারলেই মূলত বুঝতে হবে যে আপনার স্কিল ইমপ্রুভ হচ্ছে। জি আচ্ছা, ধন্যবাদ। আরো দুই তিনটা প্রশ্ন ছিল, তো আজকে যদি একটা করতাম বা বাকিগুলো পরে করলেও সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, আমরা নেক্সট ডে আবার করব, এমনি ক্লাসের ডিউরেশন তো হয়ে একটা বলছিলাম যে আপনার পিএইচডি বা লেখাপড়া সম্পর্কে কিছু জানি না, যদি জানতাম। আর হচ্ছে মিনহাজ শেখের ব্যাপারে, যে সে শিশু বয়সী মনে হয়, ছেলে না মেয়ে, বা সে কি কোন পর্যায়ে স্টুডেন্ট, কি কিভাবে শিখলো আর কি, কার কে হয়? মিনহা তো আমার কিছু হয় না, বাট হচ্ছে ওর বাবার সাথে আমার আগে থেকেই সম্পর্ক। সম্পর্ক বলতে অনলাইনেই পরিচয়। ওর বাবা ডিজাইন শেখা শুরু করছিল মনে হয় একটা সময়। তো সেই থেকেই আমার সম্পর্কে জানে। এই কোর্সেও তার মানে উনিও মনে হয় হচ্ছে কোনো বিদেশে থাকে আর কি, সৌদি আরব বা অন্যান্য কোনো দেশে। তো তার ওই মিনহা হচ্ছে ওনার বাচ্চা, ছেলে। আমার যতটুকু জানি ছেলে, মেয়ে কিনা জানি না, যাই হোক। তো সে খুবই পিচ্ছি, ক্লাস 8-এ পড়ে। কোডগুলো খুব সুন্দরভাবে শিখছে, কাজগুলো করছে। তো এই আর কি। আর আমার পড়াশোনা হচ্ছে, আমি এসএসসি কোনো রকম টেনে টুনে পাশ করছি। তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েটেও টেনে টুনে পাশ করছি, টেনে টুনে বলতে 3.1 আমার পয়েন্ট। 1 বছর গ্যাপ ছিল 2007-এ। এরপরে হচ্ছে চিন্তা করছিলাম, আজকেও মানে বলতেছিলাম তামান্নাকে যে আমার পয়েন্টটা এরকম হইলো সায়েন্স থেকে, যে আমি হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি ফর্ম তোলারই যোগ্যতা হইলো না। মানে যে সমাজে একটা থাকে না অপয়া, ওই টাইপের তখন মনে হচ্ছিল নিজেকে। তো যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফর্ম তোলার ইচ্ছা ছিল বাবা মার স্বপ্ন পূরণের জন্য, যে ছেলে ইউনিভার্সিটিতে পড়বে, তো সেটা হয়ে হয় নাই তখন। ওই গ্রামের কলেজে পড়ছি, এবং টিচারদের কথা শুনতে শুনতে বড় হয়েছি। আর মনের ভেতরে একটা ইয়ে ছিল যে কিছু একটা করে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, মিনহা হচ্ছে মেয়ে, সরি মিনহা, আমি তো আসলে বুঝতে পারিনি। মিনহা হচ্ছে ক্লাস 5-এ পড়ে। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নাইস। ওকে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আহ, গ্রামের ডিগ্রি কলেজে পড়ি আর স্যারদের কথা শুনি। আহ, মানে দুষ্টু কথা আর কি। স্যাররা বলে যে এরা হচ্ছে সবচাইতে অভাগা, মানে ওইটা শুনতে শুনতেই কোনো মতে ডিগ্রি
পাশ করে ফেললাম। ওইটাও টেনে টুনেই বলা যায়। ধরেন ওই কোশ্চেন কি আসবে সেটা আগেই বুঝতে পারছি, আগের বছরে যা আসছে সেগুলো বাদ দিয়ে তার আগের বছরের প্রশ্ন পড়লেই মোটামুটি 80% কমন। এই হচ্ছে আমাদের ডিগ্রি। এরপরে চিন্তা হলো, আহা আমার তো বাবা মার স্বপ্ন পূরণ হলো না। তখন চিন্তা করলাম যে ওই যে পাবনা এডওয়ার্ড কলেজে ভর্তি হয়ে মাস্টার্স, মানে প্রিলিমিনারি প্রথমে, তারপরে মাস্টার্স, প্রিলিমিনারি করলাম। তখন আমি মোটামুটি কাজ করি অনলাইনে। তো আমি হচ্ছে তামান্নাকে নিয়েই ইয়েতে যাইতাম, ওই এডওয়ার্ড কলেজে যাইতাম। তো টিচার ওইখানে আমাকে বলতো যে, তুই তো বউ ছাড়া চলতেই পারিস না। তোরা হয়তো ভাবছে যে আমি হয়তো ঘর জামাই থাকি, আমার বউ আমাকে চোখে চোখে দেখে রাখে, এই জন্য আমার সাথে আসে। তো টিচাররাও এরকম ওখানে বলছিল আর কি। খুবই হাস্যকর ব্যাপার। তো বিষয়টা হচ্ছে যে আম, তখন হচ্ছে ওই ফাইনাল পরীক্ষার দিন, মানে যেদিন মাস্টার্সের ফাইনাল পরীক্ষা, সেদিন কোনো এক পরীক্ষার সময় দেখি যে বই দেখে লিখছে সবাই। মানে ওই টিচাররাই বইগুলা দিচ্ছে। তো আমার দেখে খুবই কষ্ট লাগলো যে আমি আমি তখন আমি প্রতিষ্ঠিত মোটামুটি, মাসাল্লাহ। আমার হচ্ছে আবাসিক কোর্স চলতেছিল, প্লাস আমি আপওয়ার্কে কাজ করতেছিলাম। তো বই দেখে লেখা দেখে আমার, মানে ওইটা হচ্ছে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির মাস্টার্সের পরীক্ষা, সবাই বই দেখে লিখছে। তো আমি তো পড়াশোনা করছি প্যাশন নিয়ে, মানে আমি হচ্ছে বাবা মার স্বপ্ন পূরণ হয়ে গেছে তখন আমার। জাস্ট ইউনিভার্সিটিতে পড়তে হবে। ধরেন অ্যাডওয়ার্ড কলেজও তো একটা ইউনিভার্সিটি, মানে ন্যাশনাল ইউনিভার্সিটি, একটু ভাব আছে আলাদা আর কি, অনার্স কলেজে পড়ি এই টাইপের। মানে স্বপ্ন পূরণের একটু আগের স্টেজ আর কি। তো ওইটা দেখে আমি পরীক্ষা এই, না দিয়ে বেরোই, আমার বউকে ফোন দিচ্ছি যে আমি তো বাসায় আসছি। তো আমার বউ তো টাইম, মানে তখন সেদিন সে গেল, মানে গেছিল না, তখনই আমি সুযোগ পাইছি। মানে অন্যান্য পরীক্ষার দিন সে যাইতো, বেড়াইতে যাইতো ওইখানে পাবনাতে ঘুরতো, আর আমি ইয়ে করতাম। সেই দিনই সে যায়নি আর আমিও সুযোগ পাইছি, আমি সেই দিন আর পরীক্ষা দেইনি। ওইটা দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল, আমি খাতা জমা দিয়ে চলে আসলাম। আর পরে হচ্ছে আমি আর পরীক্ষা দিতে গেলাম না, মানে আমি মাস্টার্স করলাম না। কারণ আমার একটা রাগ হয়ে গেল, আমি এই পড়াশোনা করব না। এই কিসের পড়াশোনা, যেখানে বই দেখে সবাই হচ্ছে ফাইনাল পরীক্ষার দিন লেখে। তো চলে আসলাম। কিন্তু ওই যে বাবা মার স্বপ্ন তো এখনো অপূর্ণ থেকে গেল। তারও 3 বছর পরে চিন্তা করলাম, ঠিক আছে তাহলে এখন একটা, যেহেতু প্রিলিমিনারি করা ছিল পাবনা বিশ্ববিদ্যালয়, পিইউএসটি, পাবনা, কি পাবনা ইউনিভার্সিটি অফ পিইউএস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো ওইখানে হচ্ছে আমি ইভিনিং মাস্টার্স যেটা, সেটাতে ভর্তি হইলাম। সেখানে হচ্ছে টিচার আবার ছিল আমারই ক্লাস ফ্রেন্ড, সে হচ্ছে আমাদের ক্লাস নিত। আর হচ্ছে বুয়েটের এক টিচার ছিল, বুয়েটের এই জন্যই বললাম, সেই টিচারটা আমাদের এইচটিএমএল শেখাতো। ততদিনে আমি বেশ খুবই, মানে আমার একটা কোম্পানি আছে, আমার একটা টিম আছে, বেশ ভালোই চলছে, মানে বড় একটা কোম্পানি ইয়ে কাজ করছি। মানে আমি গাড়ি নিয়ে যাইতাম, গিয়ে ক্লাস করতাম সপ্তাহে একদিন, মানে বিশাল অবস্থা আর কি। তো তখন ওইখানে আমাকে এইচটিএমএল শিখাচ্ছে। এইচটিএমএল আমাকে শিখাইলো প্রথম দিন H1, H2, H3, H4, H5 ট্যাগ শিখলাম, খুব ভালো কথা। পরের দিন আমাকে আবার শিখালো P1, P2, P3, P4। এখন মেজাজ আবার খারাপ হয়ে গেল। P1, P2 ট্যাগ কি হয় নাকি, পি ট্যাগ হয়। কারণ সে হচ্ছে বুয়েট ফেরত টিচার, মানে বুয়েটের বারবার আমাদের এটা বলতে, আমি যে এটা বলছি এটার কারণ হচ্ছে সে আমাদের বারবার বলতো এই কথা, যে আমি বুয়েট থেকে এইটা করছি ওইটা করছি, মানে ক্লাসে এসেই ধরেন আগেই বুয়েটের গল্প বলতো। তো কিন্তু শিখাইতো P1, P2, P3 ট্যাগ। তো তখন আবার মেজাজ খারাপ হইলো, কিন্তু চিন্তা করলাম না, এবার আর আগের মতো রাগ করা যাবে না। দাঁতে দাঁত চেপে আমি হচ্ছে আম, পরীক্ষাগুলা দিলাম। পরীক্ষাগুলো আবার দিলাম হচ্ছে ওই যে, কি বলবো, মানে ওইভাবেই, মানে হচ্ছে আপনার ধরেন প্রশ্নের মধ্যেই উত্তর লেখা থাকতো, এরকম ভাবেই হচ্ছে আমাদের ইয়ে দিত, ইংরেজিতে লেখাবে। আমি তো ততদিনে ইংরেজিতে বেশ মোটামুটি ফ্লুয়েন্ট, সো আমার লিখতে অসুবিধা হতো না। প্রশ্নগুলো এমন ডিটেল করে লিখতো, এখানে প্রশ্নের ভেতর থেকেই উত্তর পাওয়া যাইতো। আবার হচ্ছে অন্যান্য পদ্ধতির কথা নাই বললাম। তো যাই হোক, কোনোভাবে ওইখান থেকে একটা সার্টিফিকেট কিনলাম 1,30,000 টাকা খরচ করে। কোনো কিছুই শিখি নাই। তবে হ্যাঁ, একটা জিনিস শিখছি, এটা আমি সবসময় বলবো। এখানে একজন টিচার ছিলেন, উনি ওইখানে আম, আপনার হচ্ছে আহ, মাছের খামারও আছে ওনার।
ওনার নামটা আমি আনফরচুনেটলি ভুলে গেছি, মানে ওই সময়ের কথা আসলে ওরকম ইয়ে নাই। তো উনি আমাকে রিসার্চ করা শিখাইছিলেন, মানে হচ্ছে কিভাবে একটা রিসার্চ প্রসেস যায়। সেইটা আমার লাইফে কাজ লাগছে। মানুষের লাইফে আসলে কোথায় থেকে কোন জিনিস কাজ লাগবে আপনি কল্পনাই করতে পারবেন না। মানে হচ্ছে আমি ওই যে ভিডিও গেম দোকানে যাইতাম, ভিডিও গেম ওইখানে আপনার হচ্ছে টুকটাক ইংরেজি বলতাম। মানে হচ্ছে তখন হচ্ছে আমি তো ইংরেজিতে দুর্বল ছিলাম, আমি টুকটাক বলতাম এবং আমাকে ওখানে আসলাম ভাই নামে একজন আছেন ভেড়ামারাতে, উনি আমাকে খুবই উৎসাহ দিতেন, রাসেল তোমার ইংরেজি খুবই ভালো। এই যে যে ভালো বলছে এটার মানে কি, মানে আমার ভেতরে অন্যরকম একটা অ্যাক্টিভিটি কাজ করছে। তো ব্যাপারটা হয়েছে এরকম যে হচ্ছে ওই মানে মোটিভেশন কোথা থেকে মানুষের কোথা থেকে হয় এটা বলা যায় না। তো ওই মাস্টার্স থেকে আমি রিসার্চ করা শিখছিলাম। এই রিসার্চ করার ক্ষেত্রে আমার কোম্পানিতে খুবই কাজে দিছে ওটা। আমি হচ্ছে রিসার্চ টাইপের করে আমার কোম্পানিতে তর করে প্রমোশন পাচ্ছি। মানে হচ্ছে আগের কাজগুলো আরো স্ট্রাকচারালি করলাম। তারপরে বেশ কিছু ডকুমেন্টেশন টাইপের জিনিস শিখলাম। এরপরে হচ্ছে আপনার কোম্পানি চালানো শিখলাম। তো ওই জায়গা থেকে আর কি। তো শেখার পরে পরে মনে হলো যে বাবা মাকে তো আরেকটু প্রাউড করা যায়, যেহেতু রিসার্চ শিখলাম এটা আরো কাজে লাগাই। গল্প মনে হয় বড় হয়ে যাচ্ছে আজকের রাতে, এই জন্য সরি মানে। তো যাই হোক, পরে আহ, আরো প্রাউড ভালো করার জন্য লাগতেছে ভালো। আমি হচ্ছে পরে ইয়ে করলাম, ভাবলাম যে একটু পিএইচডি করে দেখি তো কিরকম হয়। এই গ্রামের এক কাদা মাখা ছেলে পিএইচডি করতে পারে কিনা দেখি। তো তো সেটার জন্য ভর্তি হয়েছি। প্রথমে 1 বছর খুব চমৎকার করে করলাম এবং টিচার আমাকে খুবই লাইক করলো মালয়েশিয়াতে। আহ, আমি হচ্ছে ভালো মার্কস পেলাম। মানে হচ্ছে আমার সিজিপিএ মেবি 3.82 বা এই টাইপের ছিল প্রথম ইয়ারে, মানে ইয়েতে। তো প্রমোশন তখন মানে মানে পিএইচডি হচ্ছে ওই থিওরিটিক্যাল কমপ্লিট, থিওরিটিক্যাল শেষ। এরপরে পিএইচডির মেইন বিষয় হচ্ছে যে রিসার্চ করা। রিসার্চ করার ক্ষেত্রে কিছু জিনিসপত্র থাকে, আর্টিকেল লেখা থেকে শুরু করে। আমার আর্টিকেল আছে, কিন্তু ওই যে কোভিড চলে আসলো তখন, আসার পরে আমাদের কোম্পানিতে বেশ ব্যাপক একটা চাপ বেড়ে গেল। মানে আগে যেখানে ছিল হচ্ছে 15 জন, সেখানে হয়ে গেল 150 জন, মানে 10x কাজের প্রেশার চলে আসলো। আমাকে অফার করা হলো সিটিওতে। আপনার হচ্ছে সিটিওর স্যালারি পার মান্থ হচ্ছে আপনার 20K। তো আমি সেটা অ্যাকসেপ্টও করলাম। মানে অ্যাকসেপ্ট করার পরে দেখলাম যে আমার উপরে অনেক প্রেশার হয়ে যাচ্ছে। এরপর আমি পিএইচডি আর কন্টিনিউ করতে পারলাম না। পরবর্তীতে মালয়েশিয়াতে পড়াশোনা না করলে ভিসা থাকা হয় না, সেই জন্যই মূলত এখান থেকে চলে আসলাম। বাট সিটিও থেকে লিভ নিছি। এটার কারণ হচ্ছে যে সিটিও ইজ নট মাই প্যাশন। আমার প্যাশন হচ্ছে যে আমি পোলাপাইনকে ট্রেন করাবো, পোলাপাইনকে কাজ করাবো, ওরা হচ্ছে ইয়ে করব। মানে এন্ড ইউজারের সাথে আমি থাকতে চাই। এই জন্য আমি হচ্ছে সিনিয়র ওয়েব ডেভেলপার ছিলাম, ওইটাতেই আছি। আলহামদুলিল্লাহ কোম্পানি থেকে আমাকে আহ, ইয়ে করে নাই। 20K ডলার ভাই, আমি তো বিডিটিতে বলি নাই। তো তো বিষয়টা হচ্ছে যে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার এডুকেশন। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনার টোটাল হিস্ট্রিটা যদি দেখেন যে কোথায় থেকে কোথায় আল্লাহ নিয়ে আসছে, এটার আম, মানে অনুপ্রেরণা নেন আর না নেন সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে লেগে থাকা, মানে কোনো একটা জিনিসের পেছনে লেগে থাকতে হবে আর তাকদীরে বিশ্বাস করতে হবে, তাকওয়া ঠিক থাকতে হবে। আপনি কোথায় চলে যাবেন এইটা কেউ বলতে পারবে না। তো বিষয় হচ্ছে এটা। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আহ, আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ওকে, আপনিও ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, সবাই সবার ভালো জন্য দোয়া থাকবেন। করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আজকে একটু আমার জন্য একটু খাস দিলে দোয়া করে দিয়েন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট ইনশাল্লাহ। কিন্তু আমি ক্লাসের শুরুতেই দিয়ে দিছি। যারা হচ্ছে ইয়ে রুবাইত ভাই, আইএলস আইএলস করি নাই, আইএলস এর জন্য প্রিপারেশন নিয়েছিলাম। মালয়েশিয়াতে আইএলস এর প্রয়োজন ছিল না, এই জন্য আর কষ্ট করে করতে যাই নাই। বাট এই আর কি। তো সবাই একটু আহ নফল নামাজ পড়েন আজকে, পড়ে আমার জন্য একটু দোয়া করেন। আপনাদের জন্য, আপনাদের কাছে আমার এই একটাই চাওয়া যে আমার জন্য একটু দোয়া করবেন, যাতে খুব সহজে নাজাত দিয়ে দেয় আল্লাহ এবং আমার পরিবারকে ভালো রাখে। আরেকটা জিনিস আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমার টিউটোরিয়াল বানানো থেকে শুরু করে আমার ক্লাস নেওয়া, আম, আপনারা কল্পনাই করতে পারবেন না। লাস্ট লাস্ট মান্থ আমার ফ্যামিলির ওপর দিয়ে একটা বিশেষ ঝড় যাচ্ছে। এটা হচ্ছে আমার বাড়ির সবাই অসুস্থ।
আহ, মানে হচ্ছে আমার ওয়াইফ থেকে শুরু করে আমার দুইটা বাচ্চা, ওদের ইনফেকশন, মানে এখানে ঠান্ডাটা এমনই খারাপ, খুবই ইয়ে। এর মধ্যেও আমি যে ক্লাস নিতে পারছি এটার কারণ হচ্ছে আপনাদের ভাবি খুব সুন্দর করে এই ব্যাপারগুলো ম্যানেজ করে। যখনই ক্লাস থাকে সে হচ্ছে আমার জায়গাটাকে একদম ক্লিন করে দিয়ে সে চলে যায়, দুইটা বাচ্চা নিয়ে সে আলাদা জায়গায় থাকে এবং হচ্ছে সে খুব সুন্দর করে এ করে। এই জন্য তার জন্য আপনাদের কাছে স্পেশালি, তার এবং তার পরিবারের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছে। আপনারা একটু দয়া করে একটু নামাজ পড়ে আমাদের সবার জন্য দোয়া করবেন, যাতে করে আমাদের আল্লাহ ভালো করে। আপনাদের জন্যও দোয়া রইল এই 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 রাতে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।